ঠাস ঠাস করে 50 বছরের অটোরিকশাওয়ালার গালে কষিয়া চড় মারল কমিশনার আশরাফ আলী। চড় মেরে, ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস কি করে হলো? সাহেব, আমি বুঝতে পারিনি ওইটা আপনার গাড়ি ছিল। আপনার ড্রাইভার বারবার ব্রেক করতেছিল, আমি সাইড দেওয়ার জন্য হর্ন দিয়েছিলাম। তোর থেকে এখন আমার ড্রাইভারকে গাড়ি চালানো শিখতে হবে? না সাহেব, বেয়াদবি নেবেন না, না বুঝে আমি হর্ন দিয়ে ফেলেছি। আশরাফ আলী রিকশাওয়ালাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে, তোকে যেন এই শহরে রিক্সা চালাতে না দেখি। যদি চালাতে চাস তাহলে তোর রিক্সা সহ তুই আর বাসায় ফিরতে পারবি না। রিকশাওয়ালা আশরাফ আলীর পা জড়িয়ে ধরে। সাহেব, এমনটা করবেন না, আমার বউ নিয়ে না খেয়ে মরে যাব। তুই মরবি না বাঁচবি তার দেখার টাইম নেই। আশরাফ আলী পা ছিটকে ফেলে দিল। আশরাফ আলীর লোক রিকশাওয়ালাকে ধরে বাইরে বের করে দিল। রিকশাওয়ালা উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে হাঁটতে হাঁটতে চলে গেল। সবুজ আশরাফ আলীর সামনে দাঁড়িয়ে, স্যার, চৌধুরী ভাটা থেকে কোনো টাকা দেবে না বলে দিয়েছি, পারলে আদায় করে নিতে বলেছি। আশরাফ আলী উঠে দাঁড়িয়ে, কি এত বড় সাহস? আমার কথা বলিসনি তুই? বলছি, আপনার কথা শুনে বলেছি, যদি পারেন তার ছিঁড়ে দেখাতে। আশরাফ আলী সবুজের কথা শুনে রেগে গিয়ে, আমার বন্দুকটা নিয়ে আয়। এই কে আছিস? গাড়ি বের করতে বল। চৌধুরী পুকির ভেতর নলি ঢুকিয়ে গুলি করব। দেখি ওর কোন বাপ আছে, বাঁচায় ওকে। আশরাফ আলী কথাটা বলে রেগে রেগে অফিস থেকে বের হলো। একজন পিছনে শর্ট গান নিয়ে হাঁটছে। সবুজ আশরাফ আলীর পাশে এসে হাঁটছে আর বলছে, স্যার, এবারে কিন্তু চৌধুরীকে ভালো মতো শিক্ষা দিতে হবে, তা না হলে ওর দেখা দেখি আপনার ওপর সবাই আঙুল তুলবে। আজকে চৌধুরীর শেষ দিন, আমার উপরে যে আঙ্গুল তুলবে তাকে তো মরতেই হবে। আশরাফ আলী গাড়িতে উঠে বসলো সামনের দিকে। পাশে সবুজ গিয়ে বসলো। বন্দুক নিয়ে পিছনে একজন। ড্রাইভারকে চৌধুরীর ভাটার দিকে যেতে বলল। ম্যাডাম, একটা ফুল নেন না, একটা ফুল নেন। এই যা তো, সময় নষ্ট করিস না। একটা নেন না ফুল ম্যাডাম। ঠাস ঠাস করে জোরের শব্দ হলো। রাস্তার সব লোক তাকিয়ে পড়ল। ফারহান গালে হাত দিয়ে মেহেরুনের দিকে তাকিয়ে। মেহেরুন রেগে গিয়ে, ছোট লোক, তোকে বলেছি না আমি ফুল নেব না, তাও কেন কানের কাছে ক্যান ক্যান করছিস? আর যদি তোকে আমার সামনে দেখি আমাকে ফুল নিতে বলছিস, তোর ফুল বিক্রি চিরতরে বন্ধ করে দেব। মেহেরুন কথাটা বলে চলে গেল। ফারহান গালে হাত দিয়ে ফুল নিয়ে অন্যদিকে হাঁটা দিল। রাস্তার লোকজন ফারহানের দিকে তাকিয়েছিল। গাড়ি এসে চৌধুরীর ভাটার সামনে এসে থামল। আশরাফ আলী গাড়ি থেকে নামলো। সবুজ নেমে পাশে দাঁড়ালো। শর্ট গান নিয়ে একজন পাশে দাঁড়ালো। আশরাফ আলী শর্ট গান হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো আর বলতে লাগলো, চৌধুরী কোথায়? বের হয়ে আয় আমার সামনে। আজকে তোর চাঁদি ফুটো করব আমার এই শর্টগান দিয়ে। আশরাফ আলীকে দেখে ভাটায় কাজ করা লোকজন উঠে এক কোণে চলে গেল। ভাটার ম্যানেজার জুনায়েদ আশরাফ আলীর সামনে দাঁড়িয়ে, স্যার, স্যার, কি হয়েছে? চৌধুরী কোথায়? ওকে ডাক। স্যার, শান্ত হন, এই চেয়ার নিয়ে আয় স্যার, এই জন্য। একজন চেয়ার এনে দিয়ে সরে গেল। জুনায়েদ বলল, স্যার, আপনি বসেন। চৌধুরী কোথায়? ওকে আসতে বল। কথা তোর কানে যায় না? স্যার, সাহেব তো বাইরে কাজে গেছেন, ফিরতে 2 দিন সময় লাগবে। কি হয়েছেন বলুন আমাকে। তোর সাহেব আমার সম্পর্ক কি ভুলে গেছে? আমার লোকদের কাছে আমার নামে বদনাম বলে, টাকা দেয়নি, আবার বলে আমি পারলে সিরে যেন দেখায়। স্যার, ভুল ভবিষ্যৎ বলে ফেলেছে মনে হয়। রাখ। চৌধুরী কোথায়? আমি সিরতে পারি কিনা ওকে দেখাতে আসলাম। স্যার, শান্ত হন, আপনার টাকা আমি কালকেই পৌঁছিয়ে দেব। আশরাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে, তোর সাহেবকে বলে দিস এরপরে যদি আমাকে আসতে হয় তাহলে তোর সাহেবের যত ব্যবসা আছে সব বন্ধ করে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দিস। আশরাফ আলী লোকজন নিয়ে চলে গেল। জুনায়েদ ফোন করে চৌধুরীকে সবকিছু বলল। চৌধুরী সবকিছু শুনে, আশরাফ আলী বেশি বেড়েছে, ওর একটা ব্যবস্থা করছি। সাহেব, ওর সাথে টেক্কা দেওয়ার মতো এত সাহস হবে না।
আমরা আশরাফ আলীকে ভালো করে জানি। তুমি কি ওর হয়ে আমাকে ভয় দেখাচ্ছ? না সাহেব, তবে সময় অপেক্ষা করতে হবে, তা না হলে আমাদেরই সমস্যা। ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। চৌধুরী কলটা কেটে দিল। জুনায়েদ মনে মনে বলছে, কিপটা চৌধুরীকে কখনোই বোঝাতে পারবো না। আশরাফ কমিশনারের ক্ষমতা অনেক। ফারহান মন খারাপ করে পার্কের এক কোণে ফুল নিয়ে বসে আছে। নীলা ফারহানের মুখের দিকে তাকিয়ে গালে চড়ের দাগ দেখে, তোর গালে চরের দাগ? ফারহান নীলার দিকে অসহায়ভাবে তাকিয়ে, এক ম্যাডাম মেরেছে, ফুল নিতে বলেছি তার জন্য চোর মেরেছে। নীলা ফারহানের মাথায় হাত দিয়ে গুঁতো মেরে, বলেছিলাম না তুই পারবি না এসব করতে, অন্য কোনো কাজ খুঁজে নে, এসব ফুল বিক্রি সবাইকে দিয়ে হয় না। ফারহান অসহায়ভাবে তাকিয়ে, এটা ছাড়া যে আমার যে আর কোনো কিছু করা হবে না, আমাকে আর একটা সুযোগ দেন। নীলা ফারহানের কাঁধে হাত রেখে, জীবনটা এত সহজ না রে। রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করতে নেমে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। চল, লাথি, মানুষের অবহেলা, বেশি কথা, কটু কথা, কুপ্রস্তাব, কত কিছুই যে শিকার হলাম। আর তুই তো নতুন এই শহরে, কি আর করতে পারবি? আমি ঠিক পারবো, আমাকে যে এই শহরে থাকতেই হবে, আমার মায়ের স্বপ্ন যে পূরণ করতেই হবে। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, তবে এভাবে মাইর খেয়ে এভাবে মন খারাপ করে বসে থাকলে কি ফুল বিক্রি হবে? শেষে তোর লস হবে বিক্রি না হলে। চল চল। নীলা আর ফারহান উঠে দাঁড়ালো। দুজনে ফুল হাতে নিয়ে হাঁটছে। নীলা বলল, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেই বাধায় থমকে না দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, তাহলেই তো সাফল্য পাওয়া যাবে। বাধায় আটকে গেলে কোনোদিনও ওপরে ওঠা যাবে না, বুঝলি? ফারহান নীলার কথার মাথা নাড়ালো। দুজন দুদিকে চলে গেল। সন্ধ্যা 7টা। আশরাফ আলীর অফিসে দুই পক্ষ বসে আছে বিচারের জন্য, জমি জমা নিয়ে। কিছুক্ষণ পর আশরাফ আলী অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। আশরাফ আলী সবাইকে বসতে বলল, সবাই বসলো। আশরাফ আলী চেয়ারে বসলো। সবুজ আশরাফ আলীর কানে কানে বলল, স্যার, দুজনের কাছ থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি, যে কোনো একদিকে রায় দিলে হবে। এই জন্যই তোর আমার এত ভালো লাগে। আমি দেখছি এই ব্যাপারটা। আশরাফ আলী সবার দিকে ফিরে, কি সমস্যা তোমাদের বলো? সজীব বলল, আমি বলছি, একজন আরেকজনের জমিতে বিল্ডিং উঠিয়ে ফেলেছে, এটা নিয়ে দুজনের ভিতরে বিরুদ্ধ চলছে। দুজনের নামে আগেও নালিশ এসেছে। বিল্ডিং যেহেতু উঠিয়ে ফেলেছে, তার তো আর ভাঙতে বলা যায় না। অনেক কষ্টের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করেছে। তা যার বিল্ডিং, সে কি বলেছে? বিল্ডিং এর মালিক বলেছে তার পাশে আরেকটা জমি আছে, ওটা দেবে, কিন্তু অন্যজন নেবে না জমি। সে টাকা নেবে, আর না হয় বিল্ডিং ভেঙে জমি ছেড়ে দে। আশরাফ আলী উঠে দাঁড়িয়ে, সহজভাবে কান না ধরে কানটা উল্টোভাবে ধরেছে। তা আমি যে রায় দিব, তা কি মেনে নিবে? একজন বলল, আপনার কাছে যথেষ্ট বিচারের জন্য আসা, আপনি যে রায় দিবেন সেই রায় মেনে নেওয়া হবে। ঠিক আছে সবুজ, ওদের দুজনকে থেকে সই নাও, আর যারা আছে তারা সাক্ষী হিসেবে সই নাও। আগামীকাল সবাই রায় পেয়ে যাবে। সই দিয়ে চলে যাও। সবুজ আশরাফের কথায় অবাক হয়ে গেল। একটা সাদা কাগজে সবার থেকে সই নিল। সবাই চলে গেল। সজীব আশরাফ আলীর সামনে দাঁড়িয়ে, স্যার, আজ ওরা রায় না দিলে আপনি ওদের থেকে সাইন নিলেন যে? তুই ওদের থেকে 2 লক্ষ টাকা নিয়েছিস মীমাংসা করে দেওয়ার জন্য। হ্যাঁ। তাহলে ওদের মীমাংসাটা সঠিক হয়, যার জন্য সই নিয়েছি, যাতে রায় দেওয়ার পরে আর খণ্ডাতে না পারে। কি রায় দেবেন? কাল তা দেখতে পাবি। সবুজ আশরাফ আলীর কথায় অবাক হয়ে গেল। রাত 9টা। হৃদয়, তানিশা, সোহেল, বিষ্ণু, প্রীতি সবাই মিলে পার্কে আড্ডা দিচ্ছিল। হাসাহাসি ঠাট্টা করতেছিল সবাই। ফারহান পার্কের ভেতর দিয়ে ফুল হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। তখনই হৃদয় ফারহানকে ডাক দিল। ফারহান হৃদয়ের সামনে গিয়ে দাঁড়াতেই তানিশা বলল, তুই ফুল দিয়ে কি করবি? কাজ আছে। ফুল নেবেন সাহেব? হ্যাঁ, ফুল নেওয়ার জন্যই তো তোকে ডেকেছি।
বিষ্ণু ফারহানকে শয়তানি করে ধাক্কা দিল। ফারহানের হাত থেকে ফুলের ঝুড়ি পড়ে গেল। ফারহান বিষ্ণুর দিকে তাকিয়ে বসে পড়ে যাওয়া ফুল তুলতে লাগলো। সবাই হাসতে লাগলো। ফারহান ফুল একটা একটা করে তুলতে লাগলো। তখনই মেহেরুন নিচের দিকে খেয়াল না করে এসে ফারহানের হাতে পাড়া দিয়ে তানিশার সাথে হাত মেলায়। ফারহান শব্দ করে ওঠে। মেহেরুন পা সরিয়ে নিয়ে সরি খেয়াল করিনি। ফারহান হাতে ব্যথা পেয়ে হাত সরিয়ে নিল। প্রীতি বলল, কাকে সরি বলছিস? সামান্য ফুলওয়ালাকে? মেহেরুন ফারহানকে দেখে, সব মরণ কি তোর আমার সামনেই হয়? তোর জন্য যদি আমি পড়ে যেতাম। সোহেল বলল, তুই চিনিস নাকি ওকে আগে থেকে? হ্যাঁ, আমার সামনে ফুল নিয়ে আসছিল, অনেক জ্বালা ছিল, দিছি চড় মেরে, এখন আবার পায়ের তলে আসছে। ওকে তো। হৃদয় মেহেরুনকে থামিয়ে দিয়ে, তোর কষ্ট করে কিছু করতে হবে না, যা করার আমি করছি। হৃদয় ফারহানের কলার ধরে উঠিয়ে, সুন্দরী মেয়ে দেখলে জ্বালাতে ভালো লাগে, কখনো দেখিসনি? ফারহান কিছু বলতে যাবে তখনই সোহেল ফারহানের গালে চড় বসিয়ে দেয়। ফারহানের হাত থেকে ফুলের ঝুড়ি পড়ে যায়। বিষ্ণু ফারহানকে লাথি মারে। ফারহান ছিটকে ঘাসের উপর পড়ে যায়। অসহায়ভাবে তাকিয়ে রইল ওদের দিকে। আর যদি কোনো সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে যদি আর জ্বালাস, তবে তোর অবস্থা এর থেকে বেশি খারাপ করব। আরে তোরা কি শুরু করলি? সময়টা দেখ, আমাদের যেতে হবে তো। আর এসব খ্যাত মার্কা মানুষদের মেরে কেন নিজের ওয়েট নষ্ট করছিস? চল তোরা। তানিশা, ঠিক কথা বলেছিস, চল যাই। এইসব ছোট লোকদের মেরে হাত ময়লা করার দরকার নেই। দাঁড়া, যাওয়ার আগে ও দেখ কি হাল করি। কি করবি? হৃদয় ফুলগুলো পায়ের তলে পিছতে থাকে আর বলে, দেখ কি করছি। সবাই হাসতে লাগলো। ফারহান হৃদয়ের পা ধরে, সাহেব, আমার পেটে লাথি মারবেন না এইভাবে। ফুলগুলো বিক্রি করে আমার পেটের খাবার জোগাড় দিই, আপনি নষ্ট করবেন না প্লিজ। সবাই হাসতে লাগলো আর মজা নিতে লাগলো। পার্কের ভেতর যারা ছিল তারা সবাই চেয়ে চেয়ে দেখতে লাগলো। হৃদয় পায়ে পিছা শেষ করে সবাইকে নিয়ে চলে গেল। ফুল সব নষ্ট হয়ে গেছে। ফারহান হাত দিয়ে ফুলগুলো ধরে। কি করব এখন আমি? সব যে নষ্ট করে দিল। নীলা আসলে ওকে টাকা দিব কিভাবে? আমার কাছে তো এত টাকা নেই। মেহেরুন, হৃদয়, সোহেল, বিষ্ণুরা হাসতে হাসতে পার্ক থেকে বের হলো। সবাই গাড়িতে উঠল। তানিশা বলল, তোরা থাক, আমি আসছি একটু। কই যাবি? পার্কের ভেতর যাবো আর আসবো। তানিশা কথাটা বলেই পার্কের ভেতর চলে গেল। হৃদয় বলল, ওর আবার পার্কের ভিতর কি? জানি না, মাঝে মধ্যে এমন এমন কাজকর্ম করে, কি আর বলবো। ফারহান বসে চোখের পানি মুছতে লাগলো। তানিশা এসে ফারহানের সামনে দাঁড়ালো। ফারহান তানিশার দিকে তাকালো। তানিশা বসে, বোকা ছেলে, কান্না করছো কেন? ফারহান কিছু বলে না তানিশাকে। তানিশা পার্স থেকে 500 টাকা বের করে ফারহানের দিকে দিয়ে, আমার বন্ধুগুলো একটু দুষ্টু টাইপের, তুমি কষ্ট পেও না, ওরা একটু বেশি মজা নিয়ে ফেলেছে, এটা রাখো, আর বোকার মতো চোখের পানি ফেলতে নেই। তানিশা টাকাটা দিয়ে উঠে দাঁড়িয়ে চলে গেল। ফারহান অবাক হয়ে তানিশার চলে যাওয়া দেখছে। তানিশা গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসলো। প্রীতি বলল, তুই আবার কার সাথে দেখা করতে গেছিলি? আমাদের বলা যায় না বুঝি? আরে আমার একটা কার্ড পড়ে গিয়েছিল, ওইটা আনতে গিয়েছিলাম। কার্ড নাকি কাউকে পছন্দ হয়েছে তাকে নাম্বার দিতে গিয়েছিলি? মেহেরুনের কথা শুনে সবাই হেসে দিল। তানিশা বলল, সেই কপাল কি আর আমার আছে? হৃদয় ড্রাইভারকে যেতে বলল। গাড়ি চলতে লাগলো। ফারহান টাকা ধরে আছে, তখনই নীলা ফারহানের কাছে এসে দেখলো ফুলগুলো পা দিয়ে পিচা। নীলা বলল, কি হয়েছে ফারহান? ফারহান নীলার দিকে তাকিয়ে সব কিছু বলল। নীলা ফারহানের কথা শুনে অবাক হয়ে গেল। নীলা বলল, এখনো ভালো মানুষ আছে এই শহরে? উনি টাকাটা না দিয়ে গেলে আপনাকে আমি টাকা দিতে পারতাম না। তা তো বুঝতেই পারছি, চল এখন, আর সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ চলুন। নীলা ফারহানের কাছ থেকে টাকা নিল। দুজনে একসাথে হাঁটতে হাঁটতে চলে গেল। রাত 3টে। উস্কো খুস্কো চুল হাত দিয়ে চুলকাতে চুলকাতে পাগল বেশে হেঁটে চলেছে ল্যাম্প পোস্টের আলোয়। সামনে দুটো গাড়ি থামলো। কয়েকজন গাড়ির সামনে দাঁড়িয়ে কিছু লেনদেন করছে।
তখনই পাগল বেশে লোকটা ওদের মাঝখানে দাঁত কেলিয়ে হেসে দিল। সবাই অবাক হয়ে পাগল লোকটার দিকে তাকিয়ে পড়ল। একজন পিস্তল বের করে পাগল লোকটার দিকে তাক করল। কে তুই? পাগল বেশে আমাদের মাঝখানে মরতে এসেছিস? পাগল লোকটা মাথা উঁচু করে পিস্তল তাক করা লোকটার দিকে তাকিয়ে দাঁত বের করে দিয়ে হেসে দিল। সবাই পাগল লোকটার দিকে থ হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ তো পিছনে সরে গেল। পাগল লোকটার হাসির সাথে সাথে পিস্তল তাক করা লোকটা মাটিতে লুটিয়ে পড়ছে। পাগল লোকটা কোমর থেকে পিস্তল বের করে হাতে নিয়ে, রাফসান আমার নাম, ছদ্মবেশ ধরে ক্রিমিনাল ধরতে লাগে ভালো। রাফসান নামটা শোনা মাত্রই যে যার মতো করে পালাতে লাগলো, কিন্তু পালানোর বৃথা চেষ্টা করলো। রাফসানের সোর্স সবাইকে ধরে ফেলেছে, সবাইকে গাড়িতে উঠিয়ে ফেললো। রাকিব বলল, স্যার এদের তো কষ্ট করে ধরার কোনো দরকার ছিল না, সকাল হতে না হতে এরা সবাই বাইর হয়ে যাবে, আপনি ঘুমটা কমিয়ে দিয়ে ভুল করলেন। রাফসান রাকিবের দিকে তাকিয়ে, ঘুম কামিয়ে এদের ধরে এখন আমি কোটি টাকা ইনকাম করব। আমার রাত জাগার পরিমাণটা সকাল হলেই বুঝতে পারবে, চলো। রাকিব রাফসানের দিকে অবাক হয়ে তাকিয়ে পড়ল। রাফসান পাগল বেশ ছেড়ে গাড়িতে উঠে বসলো। রাকিব এসে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলো। রাকিব বলল, স্যার এখন কোথায় যাব? ক্লাবে চলো। রাকিব পিছনে তাকিয়ে, স্যার এখন ক্লাবে? এনজয় হবে, চলো। ঠিক আছে। রাকিব নাইট ক্লাবের দিকে গাড়ি নিয়ে যেতে লাগলো। পরের দিন সকাল 9টা। উকিল হাতে পেপারস নিয়ে জমির জায়গায় পৌঁছালো, সাথে সবুজ। সবুজ দুই ভাইকে ডেকে নিয়ে আসলো। সবুজ বলল, তোমাদের জমি মিট মাংসের জন্য উকিল পাঠিয়েছে, কিছুক্ষণ পর পুলিশ আসবে। সবুজের কথা শুনে দুই ভাই অবাক হয়ে গেল। উকিল বলল, আপনার সয় সম্পত্তি আপনারা আশরাফ আলীর কাছে বিক্রি করে দিয়েছেন। আপনারা দুজনে আজকের ভেতরেই বাড়ি আর জমি ছেড়ে চলে যাবেন। উকিলের কথা শুনে দুই ভাই থ হয়ে গেল। সবুজ হাঁ হয়ে উকিলের দিকে তাকিয়ে রইল। এক ভাই বলল, উকিল সাহেব আপনি কি বলতেছেন? কমিশনার আমাদের দুই ভাইয়ের জমির ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলেছে, আর আপনি এসে বলতেছেন আমরা কমিশনারের কাছে সব কিছু বিক্রি করে দিচ্ছি। আপনার কথাও ভুল হচ্ছে। উকিল কিছু বলতে যাবে তখনই আশরাফ আলী পুলিশ সাথে নিয়ে এসে, উকিল কোনো ভুল বলেনি, তোরা দুই ভাই আমার কাছে জমি বিক্রি করে দিয়ে আমার থেকে টাকা নিয়েছিস, তোদের বাড়ি আর জমি আমার নামে করে দিয়েছিস। আরেক ভাই বলল, কমিশনার সাহেব আপনি কি বলছেন এগুলো? আমরা তো আপনার কাছে বিচারের জন্য গেছি, আপনি এখন আমাদের জমি হাতিয়ে নিচ্ছেন। আপনার নামে আমি মামলা করব। আশরাফ আলী মুচকি হেসে, মামলা কি করবি? সাথে পুলিশ নিয়ে এসেছি। উকিল সাহেব ওদেরকে ওদের সই করা পেপারসটা দেখান, তাহলে বুঝবে। উকিল সাহেব পেপারস বের করে, এটা তো আপনাদেরই সই, তাই না? দুই ভাই নিজেদের সই দেখে একসাথে বলল। রাকিব এগিয়ে এসে, আপনাদের দুজনের সই যেহেতু, তাহলে আপনারা দুজন এই জমি বাড়ি কমিশনার স্যারের কাছে বিক্রি করছেন। আপনাদের নোটিশ দেওয়া হয়েছে, আপনার বাসা ফাঁকা করে দেন। পরের বার কিন্তু আমি মুখে বলবো না, সোজা থানায় ধরে নিয়ে 7 শিকের রড দিব। দুই ভাই পুরো হাঁ হয়ে গেল। সাদা কাগজে কমিশনার সই নিল এটার জন্য। কার কাছে বিচারের জন্য গেলাম? আমাদের সর্বনাশ আমরাই করলাম। কেন যে জেদ করে বিল্ডিং ভাঙার জন্য উঠে পড়ে লাগলাম, সব শেষ হয়ে গেল। ফারহান বাসা থেকে বের হতেই সামনে স্মার্ট সুন্দরী মেয়ে দেখে অবাক হয়ে গেল। ফারহান মনে মনে ভাবছে, এই সকালে এত সুন্দর একটা মেয়ে আমারই বাসার সামনে, আজব ব্যাপার। সামনে থাকা মেয়েটা বলল, কিরে ফারহান, যাবি না? চল, দেরি হয়ে যাচ্ছে। ফারহান অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। ফারহান মনে মনে, এই সুন্দরী মেয়ে আমার নাম জানলো কি করে? আমাকে কি আগে থেকে চিনত? যাই হোক, একটু তো ভাব নিতেই হবে। ফারহান চুল ঠিক করে ভাব নিয়ে কিছু বলতে যাবে, তখনই মেয়েটা বলল, এত ভাব নিতে হবে না, আমি নীলা, চল, দেরি হয়ে যাচ্ছে। ফারহান নীলার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল। নীলা ফারহানের হাত ধরে টান দিয়ে হাঁটতে শুরু করলো। ফারহান বলতে লাগলো, আপনার এত সুন্দর রূপ এখন, আর বিকেলে পুরোটাই টোকাই, কিছুই তো বুঝতেছি না। তোকে এত কিছু বুঝতে হবে না। শোন, ভার্সিটিতে আমাকে নীলাদ্রি ডাকবি, নীলার নাম একবারও নিবি না।
ঠিক আছে, বলবো না। আমার না মাথায় কিছুই আসছে না, একটা মানুষের দুটো রূপ। নীলা থেমে গিয়ে রাগীভাবে ফারহানের দিকে তাকিয়ে পড়ল। ফারহান বলল, চলেন চলেন, আমি কিছু বলছি না। নীলা আর ফারহান হাঁটতে লাগলো। ফারহান মনে মনে ভাবতে লাগলো, নীলাদ্রি নীলা, নীলা নীলাদ্রি, মানুষ এক নাম দুই। আমি কি এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাব নাকি? সবুজ এতক্ষণ হাঁ হয়ে সব কাণ্ড দেখতে লাগলো। সবুজ আশরাফ আলীর কানের কাছে মুখ নিয়ে, স্যার কিছুই তো বুঝতে পারছি না, বিষয়টা কি হলো? তোকে বলেছিলাম তুই 2 লক্ষ টাকা খেয়েছিস। আমি কি করি সকাল হতে দেখতে পারবি, দেখ এখন। স্যার আপনি একটা জিনিস, এত সহজে এদের ভিখারি করে দিলেন। আমার কাজ তো ভিখারি করার। আমার চোখ যার উপর পড়বে তাকে এই চোখের আগুনে শেষ হয়ে যেতে হবে। আশরাফ আলী সবুজকে নিয়ে চলে গেল। আশেপাশের মানুষজন এইসব কর্মকাণ্ড দেখতেছিল। কেউ কেউ বলতে লাগলো, বিচার করার জন্য লোক আর পেল না। 2 ভাই মিলেমিশে থাকবে তা না করে ঝগড়া করে চোরের কাছে বিচার চাইতে গেছে। সুন্দর বিচার হয়েছে, ভাঙবি না বিল্ডিং, গেল তো সব একসাথে শেষ হয়ে। ফারহান আর নীলা ভার্সিটির গেটে আসতেই বাইকে বসা একজন নীলাকে দেখে ইশারা করলো। নীলা ফারহানের দিকে তাকিয়ে, তুই মন দিয়ে ক্লাস কর, আমার কাজ আছে। সন্ধ্যার আগে আগে চলে আসিস, দেরি করবি না, তাহলে ফুল পাবি না। ফারহান নীলার কথায় মুচকি হাসি দিয়ে বলল। নীলা গিয়ে বাইকের পিছনে বসে চলে গেল। ফারহান হাঁ হয়ে তাকিয়ে রইল। ফারহান মনে মনে বলছে, আমার মাথা তো শেষ করে দিবে, কি হচ্ছে এগুলো? উফ, পাগল হয়ে যাব। ফারহান ভাবতে ভাবতে ভার্সিটির গেট দিয়ে ঢুকলো ভার্সিটিতে। মেহেরুন, তানিশা, হৃদয়, সোহেল, বিষ্ণু, প্রীতি সবাই মিলে ক্যাম্পাসের ভিতর বসে আড্ডা দিচ্ছিল। প্রীতির চোখ ফারহানের দিকে পড়তেই বলল, এই দেখ তো, গতকালকের সেই ফুলওয়ালা বিক্রেতা না? প্রীতির কথায় সবাই তাকিয়ে পড়ল ফারহানের দিকে। ফারহানকে দেখে সোহেল বলল, হ্যাঁ সেই ছেলেটা তো। মেহেরুন শয়তানি হাসি দিয়ে, ওর সাথে মজা করা যায় তাহলে। দেখ আমি কি করি। কি করবি? চুপ থাক আর দেখ কি করি। হৃদয় ফারহানকে ডাক দিল, এই ফুল বিক্রেতা, এইদিকে আয়। ফারহান ফুল বিক্রেতার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। হৃদয়ের দিকে তাকিয়ে হৃদয়কে দেখে না দেখার ভান করে হাঁটা দিল। হৃদয়ের ফুল বিক্রেতা বলে ডাক শুনে সবাই তাকিয়ে পড়ল। ফারহান হৃদয়ের ডাক না শুনে হেঁটে যাচ্ছে, এটা দেখে সবারই রাগ হলো। প্রীতি বলল, দেখলি তো হৃদয়, তুই ডাকলি না শুনে চলে যাচ্ছে। এই ফারহান। ফারহান ডাক শুনে ফারহান দাঁড়িয়ে পড়ল। তানিশার দিকে ভ্রু কুচকে সবাই তাকিয়ে পড়ল। তানিশা বলল, এদিকে আয়। ফারহান এসে তানিশার সামনে দাঁড়ালো। হৃদয় ঠাস করে ফারহানের ডান গালে চড় বসিয়ে দিল। ফারহান গালে হাত দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে পড়ল। হৃদয় চটটা মেরে, তোকে আমি ডাক দিয়েছি, তুই ডাক না শুনে হেঁটে যাচ্ছিলি কেন? এদিকে না এসে? মেহেরুন ফারহানের বাম গালে চড় বসিয়ে দিয়ে, যেই মেয়ে ডাকলো অমনি ডাক শুনে এদিকে আসা, তুই তো বড়ই শয়তান। ফারহান অবাক হয়ে মেহেরুনের দিকে তাকালো। সোহেল ফারহানের কলার ধরে, বড়ই শয়তানকে সোজা করার টেকনিক আমার কাছে আছে। চল ওকে নিয়ে ডোবায় চুবানি দিই। ঠিকই বলেছিস, ফুল বিক্রেতা আবার এই ভার্সিটিতে। এই তুই গেটের দেয়ালে দেখিসনি সাইনবোর্ড বহিরাগতদের ঢোকা নিষেধ? আর তোর সাহস কত বড় ভার্সিটির ভেতরে ঢুকে পড়লি? ফারহান আমতা আমতা করে বলল, আমি এই ভার্সিটির স্টুডেন্ট, আপনারা আমার সাথে এমন করছেন কেন? ফারহানের কথা শুনে সবাই হেসে দিল। হৃদয় ফারহানের কলার ধরে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে জোরে, হেই গাইজ, শুনেছো তোমরা এই ফুল বিক্রেতা কি বলো? সবাই হৃদয়ের কথায় ওর দিকে তাকালো। সবাই এসে গোল করে ঘিরে ধরল। ফারহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদয় জোরে হেসে উঠে, এই ফুল বিক্রেতা নাকি এই ভার্সিটির স্টুডেন্ট? হৃদয়ের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। তোমরাই বলো একে আমরা কি শাস্তি দেব? কত বড় মিথ্যার আশ্রয় নিল। এ নিশ্চয়ই আমাদের ভার্সিটিতে ঢুকে কোনো নীল নকশা আঁকতে চাইছে। একে শাস্তি দেওয়া উচিত, কি বলো সবাই? সোহেলের কথায় সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। হৃদয় ফারহানের কলার ছেড়ে যেই মারতে যাবে তখনই একজন বলল, এই কি হচ্ছে এখানে? এত বীর কিসের?
লোকটার কথা শুনে সবাই পিছনে তাকিয়ে সরে গেল। হৃদয় ফারহানকে আর মারতে পারল না, হাত নামিয়ে নিল। লোকটা আবারও বলল, কি সমস্যা এখানে? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেহেরুন বলল, স্যার, এই ছেলেটা বহিরাগত। আমরা সবাই মিলে ধরেছি। ও ক্যাম্পাসে ঢুকে প্রীতি আর তানিশাকে উত্তপ্ত করছে। একে তো ফুল বিক্রেতা, আজ এসেছে ক্যাম্পাসে মেয়েদের ইফটিজিং করতে, আবার দাবি করে স্টুডেন্ট। ওকে শাস্তি দিতে হবে। আশিক ধমক দিয়ে, এই চুপ থাকো তুমি, বাহানা বানাতে সময় লাগে না। ও যে ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তার কি প্রমাণ আছে তোমার কাছে? সবাই থম খেয়ে গেল, কেউ কিছু বলতে পারল না। আশিক বলল, এই ছেলে, তোমার স্টুডেন্ট কার্ডটা বের করে ওদেরকে দেখিয়ে দাও। আশিক স্যারের কথা মতো ফারহান স্টুডেন্ট কার্ডটা বের করে আশিকের দিকে এগিয়ে দিল। আশিক কার্ডটা নিয়ে দেখে, এটা কি? না জেনে শুনে কাউকে যেন মুরগি বানাতে না দেখি, তাহলে তোমাদের সবাইকে মুরগির কূপে ভরে দিব। ফারহান, তুমি আমার সাথে এসো। আশিকের পিছন পিছন ফারহান চলে গেল। মেহেরুন বলল, আমাদের ভার্সিটিতে ফুল বিক্রেতা পড়বে? এটা হতে পারে না। আমাদের কি মান সম্মান বলতে কিছু নেই? ঠিকই বলেছিস তুই, ওর একটা ব্যবস্থা করতে হবে। বাইরে কেউ যদি শোনে ফুল বিক্রেতাই ভার্সিটিতে পড়ে, তাহলে আমাদের নিয়ে সবাই হাসাহাসি করবে। এত নামি দামি ভার্সিটিতে ফুল বিক্রেতা কিভাবে পড়বে? মিডিল ক্লাসের কেউ নেই এই ভার্সিটি, আর ও থাকবে? এটা হতে পারে না। আরে বাদ দে তো। বাদ দিবে কেন? হৃদয় তো ঠিকই বলেছে। মানুষ যখন শুনবে তখন ভার্সিটি নিয়ে সবাই হাসাহাসি করবে। ভার্সিটি পড়ুয়া ছেলে সামান্য ফুল বিক্রেতা? আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে। আমরা থাকতে ভার্সিটির অপমান হতে দেওয়া যাবে না। সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো। আশরাফ আলী সবুজকে সাথে নিয়ে থানায় আসলো। আশরাফ আলী থানার ভেতর ঢুকতেই রাফসান উঠে দাঁড়িয়ে, আরে স্যার, আপনি? আশরাফ আলী চেয়ারে বসতে বসতে, তুমি আমার লোকদের কেন ধরে নিয়ে এসেছো? রাফসান হাঁ হয়ে, স্যার, ওরা আপনার লোক? ওদের তো আমি হাতে নাতে ধরেছি। ওরা স্মাগলিং করছিল ঠিক তখনই। ওরা আমার কথাই করেছে, ওদের তুমি ছেড়ে দাও। রাফসান মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে, কিন্তু স্যার। আশরাফ আলী সবুজের দিকে তাকালো। সবুজ হাতের বিপকেসটা রাফসানের টেবিলের সামনে রাখলো। রাফসান বিপকেস দেখে হেসে, কি দরকার ছিল স্যার এটার? আপনি তো মাথার ছায়া। হয়েছে, লজ্জা পেতে হবে না, ওদেরকে ছেড়ে দাও। তোমার জন্য আমার কত বড় লস হতে যাচ্ছিল। বুঝতে পারিনি স্যার। এরপর থেকে হিসাব করে ধরবে। ঠিক আছে স্যার। রাফসান টেবিলের উপর থেকে বিফকেসটা নিচে নামিয়ে রাখলো। আশরাফ আর সবুজ থানা থেকে বের হয়ে গেল। রাকিব এসে, স্যার কি হলো ব্যাপারটা? তুমি বুঝবে না, যাই হোক ওদের ছেড়ে দাও। রাকিব আর কিছু না বলে যাদের ধরে আনছিল তাদের ছেড়ে দিল। রাফসান শয়তানি হাসি দিয়ে, সবে তো শুরু টাকা রোজগার করার। আশিক ফারহানকে দাঁড় করিয়ে, কি সমস্যা হয়েছে? ওরা তোমার সাথে এমন ব্যবহার করছিল কেন? স্যার, আমি নিজেও জানি না। কেউ যদি কোনো অন্যায় করে আমার কাছে এসে বলবা। ঠিক আছে। ক্লাসে যাও। আশিক ফারহানের সাথে কথা বলে চলে গেল। ফারহান ক্লাসে চলে গেল। সন্ধ্যা 7টা। ফারহান পার্কের ভেতর ঢুকতেই ফারহানের হাত থেকে ফুলের ঝুপড়ি পড়ে গেল। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে। হৃদয় সবাইকে নিয়ে একটা প্ল্যান বানালো। হৃদয়ের প্ল্যানে সবাই সায় দিল। হৃদয় বলল, আমিও দেখব কিভাবে ছোট লোকটা ফুল বিক্রি করে। সবাই একসাথে হেসে উঠল। এদিকে নীলা রেস্টুরেন্টে হাসানের সামনে বসে আছে, মুখটা গোমরা মুখ করে। হাসান নীলাকে গোমরা মুখ দেখে, তোমার কি মন খারাপ? নীলা দীর্ঘশ্বাস ফেলে, না। বলো কি হয়েছে? তেমন কিছু না, এমনি। হাসান নীলার হাতটা ধরে, আমাকে কি এখনো তোমার করে ভাবতে পারোনি? তা না। তাহলে বলো কি হয়েছে? আমার কিছু টাকা লাগবে। হাসান মুচকি হেসে, ও এই ব্যাপার, তোমাকে নিয়ে না আর হয় না। কত লাগবে বলো? নীলা মাথা নিচু করে ফেলল।
হাসান নীলার হাতটা শক্ত করে ধরে, নীলাদ্রি, আমি আসি তো নাকি? এতটা সংকোচ করো না বলো। তোমার থেকে আমি নিতে পারবো না। তুমি বা টাকা কোথায় পাবে? আমার জন্য এত কষ্ট করতে হবে না, চলো যাই। হাসান রাগান্বিত গলায়, এতটা সংকোচ না করে বলো, তোমাকে এত ভাবতে হবে না, বলো কত লাগবে। 8,000। হাসান ওয়ালেট বের করে 10,000 টাকা দিয়ে, কখনো পর ভেবো না আমাকে, তুমি মানুষটা যে আমার। নীলার চোখের কোণে পানি এসে জমলো। মনে মনে বলছে, তুমি মানুষটা অনেক ভালো, কিন্তু তোমার ক্যারেক্টারটা ভালো না। যাই হোক, তুমি হয়তো কোনো একদিন বুঝতে পারবে তোমাকে আমি ঠকাতে চাইনি, তবুও যে ঠকাতে হচ্ছে। এই কি ভাবছো এত বলো? হাসান আর নীলা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। বিকাল 5টা। আশরাফ আলী বাহিরের কাজ শেষ করে অফিসে ফিরতেই সবুজ বলল, স্যার উকিল এসেছে, আজকে ভিতরে টাকা না দিলে ও সব কিছু বলে দেবে। আশরাফ আলী সবুজের মুখের দিকে তাকিয়ে, ওর কি একটু বুক কাঁপলো না? না স্যার, আপনাকে চিটার, বাটপার আরো অনেক কিছু বলবে। তোর সামনে বললো আর তুই কিছু বলিসনি? বলছি স্যার। ঠিক আছে, বাকি কাজটা তাহলে তুই কর। কি স্যার? ওর বুক কাঁপানোর ব্যবস্থা আজ রাতেই। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি ব্যবস্থা করছি। যা তাহলে। সবুজ চলে গেল। আশরাফ চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, উকিল তুই ভুলে গেছিস এই আশরাফ আলী কতটা ভয়ঙ্কর? এই আশরাফের দিকে একবার চোখ তুললে সেই চোখ তুলে ফেলি। ফারহান কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলো। নীলা এসে ফারহানের সামনে দাঁড়ালো। ফারহান নীলাকে কালো রূপে দেখে, আপনার সৌন্দর্যকে এইভাবে লুকিয়ে রাখেন কেন? এই শহরটা যে ভালো না, সবাই সৌন্দর্যের পূজারী। আমার সৌন্দর্য দেখলে এতদিনে আমাকে খুবলে খেত, আমার আর ফুল বিক্রি করা লাগতো না। তাই বলে ছদ্মবেশে? সময় হলে সব জানতে পারবি। চল, আমাদের আগে ফুল কিনতে হবে। হ্যাঁ চলেন। ফারহান নীলা দুজনে একসাথে হাঁটছে আর কথা বলছে। কথা বলতে বলতে ফারহান ভার্সিটির ঘটনা বলে দিল। নীলা থেমে গিয়ে, তুই আমাকে কেন বলিসনি পার্কের ছেলে মেয়েগুলো ভার্সিটিতে পড়ে? আমি কি জানতাম নাকি? ওদের থেকে দূরে থাকবি, আর কিছু হলে আশিক স্যারকে বলবি, তাকে সবাই ভয় পায়। কেন? উনি এমন কেন? আমি যতদূর শুনেছি সে অনেক পাওয়ারফুল আর সাইলেন্ট কিলার, কাউকে ছেড়ে কথা বলে না, সে যত বড়ই পাওয়ারওয়ালা লোক হোক না কেন। ফারহান নীলার কথা শুনে পুরো হাঁ হয়ে গেল। নীলা বলল, তুই কাউকে কিছু বলিস না। ঠিক আছে, বলবো না। ফারহান আর নীলা চলে গেল। সন্ধ্যা 7টা। ফারহান পার্কের ভেতর ঢুকতেই ফারহানের হাত থেকে ফুলের ঝুপড়ি পড়ে গেল। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে। মেহেরুন দাঁড়িয়ে আছে। হৃদয় পাশে এসে, কি হয়েছে রে মেহেরুন? এই ছোট লোক ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। সুন্দরী মেয়ে দেখলেই গায়ের উপর আসতে মন চায়। ফারহান বসে বসে আমতা আমতা করে বলল, উনি মিথ্যা কথা বলছে, আমি ধাক্কা মারিনি, উনি আমার ফুলগুলো আরো ফেলে দিল। সোহেল এসে ফারহানকে তুলে চড় মেরে, তোরা দাঁড়িয়ে ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কি আছে? ওকে মার ধর। সোহেলের কথা প্রীতি, হৃদয়, মেহেরুন, বিষ্ণু সবাই মারতে লাগলো। ফারহান একটাই কথা বলতে লাগলো, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। পার্কের সবাই মারতে দেখে জড়ো হয়ে গেল। লোকজন দেখে বিষ্ণু বলল, ফুল বিক্রির নামে মেয়েদের সাথে অশ্লীলতা করিস, তোকে আজ এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি। পার্কের ভেতর জড়ো হওয়া লোকজনের ভেতর কেউ কেউ বলতে লাগলো, ওকে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। কেউ বলল, ওকে এমন মার মারো আর যাতে কোনো মেয়ের সাথে এমন কাজ করতে সাহস না পায়। এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। সবাই কথা শুনে ফারহানকে মারা থামায় না। কিছুক্ষণ পরে রাফসান সোর্স নিয়ে পার্কের কাছে চলে আসলো। গাড়ি থেকে নেমে পার্কের ভেতর ঢুকে, কি হয়েছে এখানে? কে কি করেছে এখানে? সবাই সরে গেল। মেহেরুনরা থেমে গেল। হৃদয় বলল, স্যার, এই ছেলে ফুল বিক্রির নামে মেয়েদের সাথে অশ্লীলতা শুরু করে দিয়েছে। আমরা হাতে নাতে ধরে ওকে মারা শুরু করি। ঠিক আছে, ওকে আমাদের হাতে তুলে দাও, ওর বাকি ব্যবস্থা আমরা করব। ঠিক আছে স্যার, তবে ও যেন কোনোভাবে বের না হতে পারে। ওর এমন অবস্থা করবেন সোজা হয়ে দাঁড়াতে না পারে, আর না কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। ঠিক আছে, ওর নামে থানায় এসে কেস ফাইল করে গেলে হবে।
রাফসান রাকিবরে ইশারা করলো। রাকিব ফারহানের কলার ধরে উঠিয়ে, জনগণের মার খেলেই এখন পুলিশের 18 ঘা খেলে মেয়েদের সাথে লুচ্চামি করা বের হয়ে যাবে। ফারহান আকুতি মিনতি করে, বিশ্বাস করেন স্যার, আমি এমন কিছু করিনি, আমাকে মিথ্যে বলে ফাঁসাচ্ছে। রাফসান ধমক দিয়ে, চুপ থাক, চুরি করে ধরা খেয়ে এখন ভালো মানুষ সাজছিস? থানায় চল, তোর ভালো মানুষই বের করছি। ফারহান সবার দিকে তাকালো। সবার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। রাকিব রাফসানের হাতে হ্যান্ডক্যাপ লাগালো। তখনই নীলা এসে, কি হয়েছে এখানে? ওর হাতে হ্যান্ডকাপ লাগিয়েছেন কেন? ফারহান নীলাকে দেখে, আপনি এসে গেছেন, দেখুন না, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে এখনই পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি কিছু করিনি, আমার ফুলগুলো ওই মেয়েটা ফেলে দিয়েছে। আমাকে বলেছে আমি নাকি ইচ্ছা করে। ফারহান থেমে গেল। নীলা হৃদয়ের দিকে তাকালো। রাফসান বলল, এই ওকে নিয়ে চলো। স্যার ওকে ছেড়ে দিন, ও এমন কাজ করতেই পারে না। আপনারা যা বলার থানায় এসে বলেন, আমরা ওকে নিয়ে যাচ্ছি। একে তো ফুল বিক্রি করে আবার আসছে ছেলেটার পক্ষ নিতে। আমার তো মনে হয় এই মেয়েরও চরিত্রের সমস্যা আছে, ওরা একই চক্রের মনে হয়। নীলা কথাটা শোনা মাত্রই সোহেলের দিকে রাগীভাবে তাকিয়ে পড়ল। ফারহানকে নিয়ে চলে গেল। নীলা ওদের সামনে দাঁড়িয়ে, কারো পেটে লাথি মারার আগে ভাবা উচিত ছিল তোদের। তোরা উচ্চ ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে গরিবদের পেটে এভাবে লাথি মারতে পারিস না। ও তোদের কি ক্ষতি করেছে যার জন্য ওর সাথে এমনটা করলি? ও ওর পরিবারের একমাত্র উপার্জন করে। ওর মা বোন গ্রামে থাকে, এখান থেকে ভার্সিটিতে পড়ে আর ফুল বিক্রি করে, যা পায় তা দিয়ে ও চলবে আর ওর ফ্যামিলি চলবে। ওকে আমি নিজে ফুল বিক্রির রাস্তা করে দিয়েছি। আমার জন্য যদি একটা পরিবার বাঁচে, এর থেকে আনন্দের কি হতে পারে? তোদের বাপের এত অর্থ আছে, তা দিয়ে ইচ্ছা মতো চলাফেরা কর, কিন্তু কারো উপকার না করতে পারলে তার পেটে লাথি মারিস না। আর আমার চরিত্র নিয়ে কথা বলিস, তোদের তো মানুষত্বই বলতে কিছু নেই। নীলা সবার সামনে রাগীভাবে কথাগুলো বলে ওদের সামনে থেকে চলে গেল। নীলার এমন কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। তানিশার মনটা যেন বেশি খারাপ হয়ে গেল কথাগুলো শুনে। হৃদয় বলল, আসছে আমাদের জ্ঞান দিতে। ওর কপাল ভালো, ওকে আমরা চর মারিনি। আমাদের এভাবে সবার সামনে অপমান করে গেল, এতগুলো কথা শুনিয়ে গেল। ও মেয়ে না হলে ওকে বুঝিয়ে দিতাম আমাদের কথা শোনানোর মজা। হয়েছে অনেক, চল এখন। তোর আবার কি হলো? ফারহানের সাথে আমাদের অনেক বেশি করা হয়ে গেছে, এতটা না করলেও হতো। কি রে তুই ওর পক্ষে কথা বলছিস? তুই ওকে চিনিস নাকি? চিনি না, তবে একটা বিষয় ভেবে দেখ, আজ ও জেলে থাকলে ওর মা বোন তো না খেয়ে থাকবে। ওর মা বোন তো ওরই পথ চেয়ে বসে থাকবে, না খেতে পেয়ে যে মারা যাবে। তোকে নিয়ে আসলে আমাদের কোথাও চলা ঠিক না। আরে ওই ফুল বিক্রেতা মেয়েটা মিথ্যা কথা বলছে। চলিস না আমার সাথে। তুই না একটু বেশি ইমোশনাল কথা শোনালে আর তুই ইমোশনাল হয়ে গেলি। এসব ঠিক না তানিশা। আমি তোদের মতো না, জানিস ভালো করে। আরে থাম তোরা, ঝগড়া করলে হবে? আমরা এখন এমন একটা কেস ফাইল সাজাবো যাতে ও আর কোনো দিন বের হতে না পারে। ঠিকই বলেছিস, আমি ড্যাডিকে কল দিচ্ছি, যা বলার ড্যাডি বলে দেবে। তোদের এসবের ভেতরে আমি নেই। তানিশা চলে গেল। বিষ্ণু বলল, ওর কথা বাদ দে, ও আগাগোড়া ইমোশনাল, যখন আঘাত পাবে তখন ঠিকই সোজা হবে। নীলা কয়েকবার হাসানকে কল দেওয়ার পর হাসান কলটা রিসিভ করতেই নীলা বলল, কই মরেছিস তুই? কখন থেকে কল করছি? হাসান নীলার ঝাঁঝালো কণ্ঠ শুনে অবাক হয়ে, ওয়াশরুমে ছিলাম। কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে, আমার একটা কাজ করে দিতে হবে। কি হয়েছে আর কি কাজ? আমারই চোখের সামনে নিরপরাধ একটা ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, তাকে ছাড়াতে পারবে? হাসান অবাক হয়ে, তুমি ছেলেটাকে চেনো? আর কি ঘটেছিল যার জন্য নিয়ে গেল? এই একজন ফুল বিক্রেতা, নতুন এই শহরে। আমি ওকে কিছু পুঁজি দিয়েছিলাম ফুল বিক্রি করে চলার জন্য, কিন্তু পার্কের ভেতর হৃদয়। হাসান নীলাকে থামিয়ে দিয়ে, বুঝেছি, হৃদয় যেখানে আছে সেখানে ঝামেলা আছে। আমি দেখছি বিষয়টা। তুমি কই আছো? আমি আসবো? আসতে হবে না, তুমি আগে ওকে বাইরে করার ব্যবস্থা করো। ঠিক আছে। ছেলেটার নাম কি? ফারহান। কলটা কেটে দিল। নীলা মনে মনে বলছে,
আমারই ভুল হয়েছে, ওর থেকে সব কিছু শোনার পরও ওকে আমি পার্কে ফুল বিক্রি করতে দেওয়াটা ভুল হয়েছে। ফারহানকে নিয়ে এসে থানার ভেতর ঢুকালো। তখনই রাফসানের ফোনে কল আসলো আননোন নাম্বার থেকে। রাফসান কলটা ধরতেই রাফসানের চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠল। কলটা কেটে গেল। রাফসান রাকিবকে বলল, এই ওকে ব্যস্ত স্যার, ওকে লকআপে ঢুকাতে হবে না। রাকিব ফারহানকে ছেড়ে দিল। ফারহান অবাক হয়ে গেল, হঠাৎ কি হলো, এনেই ছেড়ে দিল। রাফসান ফারহানের কাছেই এসে, তুমি স্যারের লোক, আগে বলবে না, তাহলে আর তোমাকে নিয়ে আসতাম না, তুমি চলে যাও। ফারহান অবাক হয়ে গেল, কোন স্যারের লোক আমি আবার? কি বলে এসব? রাফসান একজন কনস্টেবলকে বলল, তুমি ওকে নিয়ে হাসপাতালে গিয়ে ড্রেসিং করিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসবে, যাও তুমি। ফারহান কিছু না বলেই চলে গেল। রাকিব অবাক হয়ে, স্যার কি হলো হঠাৎ করে, এনেই ছেড়ে দিলেন? পরে বলবো, এখন সময় নেই। হাসান রাফসানকে কল দিল। রাফসান কলটা রিসিভ করতেই, তুমি ফারহান নামে কাউকে পার্ক থেকে ধরে নিয়ে এসেছো থানায়? ওকে ছেড়ে দাও, আমি হাসান। ওকে তো আমরা ছেড়ে দিয়েছি, স্যার কল দিয়েছিল তারপরই। হাসান কলটা কেটে দিল। কলটা কাটতেই আরেকটা কল আসলো। হৃদয়ের ড্যাডি কল দিয়েছে। রাফসান রিসিভ করতে হৃদয়ের ড্যাডি নিজের পরিচয় দিয়ে বলল ফারহান নামের ছেলেটাকে অন্য কেস দিতে, যাতে আর বের হতে না পারে। রাফসান কথাটা শুনেই, স্যার আপনার পাছার তলের গদিটা মনে হয় থাকবে না, আমি এমনটা করে যদি আপনার নাম বলি, আমরা ওকে ছেড়ে দিয়েছি। হৃদয়ের ড্যাডি রাফসানের কথা শুনে পুরো অবাক হয়ে গেল। রাফসান মনে মনে বলল, আমারই চাকরি নিয়ে টানাটানি পড়তো, আবার আসছে আরেকজন হুকুম দিতে। নীলা হেঁটে যাচ্ছে ফুল হাতে নিয়ে। তানিশা পিছন থেকে নীলাকে ডাক দিল। নীলা দাঁড়িয়ে পিছন ফিরল। তানিশা নীলার কাছে এসে, আপু, আপনি যা বলছেন সব কি সত্যি? হ্যাঁ, সবই সত্যি। কেন? মনে হয় না ফারহান আর বের হতে পারবে। ওরা যেভাবে লাগছে তাতে। আপনি একটা কাজ করেন। কি? তানিশা পার্স থেকে টাকা বের করে দিয়ে, এটা ফারহানের বাসায় পৌঁছে দিয়েন। আর ফারহান যে জেলে, এটা বলার দরকার নেই। ও যতদিন না বের হতে পারে, ওর মা বোনকে আমি দেখব। আপনাকে টাকা দিব, আপনি পাঠিয়ে দিন। আপনি 10 দিন পরে এই পার্কে এসে দেখা করে যাবেন। তানিশার পাশে এসে একটা গাড়ি থামলো। তানিশা গাড়িতে উঠে চলে গেল। নীলা পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চৌরাস্তার ল্যাম্পপোস্টের সাথে একজনের লাশ ঝুলছে। খবর পেয়ে মিডিয়ার লোকজন, প্রশাসনের লোকজন এসে হাজির হলো। রাফসান লাশটার দিকে তাকাতেই পুরো থ হয়ে গেল। নীলা স্তব্ধ হয়ে গাড়ির দিকে তাকিয়ে রইল। গাড়ি চলে গেল। নীলা মনে মনে বলছে, এই মেয়েটা তো অনেক অদ্ভুত, একে চেনাও মুশকিল, কখন কি করে বসে বোঝা যায় না। নীলা ভাবতে ভাবতে থানার দিকে রওনা হলো। পার্কের ভেতর দাঁড়িয়ে মেহেরুন বলতে লাগলো, ভাবছি আমিও একটা কেস ফাইল করে দিব, তাহলে আরো বেশি শক্ত হবে। কেস ফাইল করে উঠতে হবে, পারবি তো উঠতে? কেন পারবে না? পারবে, আমাদেরও একটা সম্মান আছে। হৃদয় যেখানে কাজ করছে সেখানে দেখা যাক কি হয়। তাছাড়া হৃদয়ের ড্যাডি একবার বললে সব হয়ে যাবে। আর কোনো কিছু হবে না। হৃদয়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। মেহেরুন বলল, কি হয়েছে? ড্যাডি ফোন দিয়ে বলল ফারহানকে পুলিশ ডেকে ছেড়ে দিয়েছে। হৃদয়ের কথা শুনে সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল। বিষ্ণু বলল, কি বলিস, ছোট লোকটাকে ধরে নিয়ে ছেড়ে দিল? ড্যাডি আমাকে বলেছে কারো সম্পর্কে না জেনে শুনে কোনো কিছু না করি আর না বলি। তাহলে কি ছোট লোকটার অনেক পাওয়ার? পুলিশও ভয়তে ছেড়ে দিল যে? ওর যতই পাওয়ার হোক না কেন, ওকে আমি দেখে নিব। এই চল। সবাই পার্ক থেকে বের হয়ে চলে গেল। ফারহান হাসপাতাল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, কে কল দিল? আমাকে পুলিশে ধরেছে, জানলো কি করে? কোন স্যারের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু যে মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার মতো সামান্য একজন ফুল বিক্রেতাকে এত বড় উপকার কে করলো? ফারহান ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই নীলা ফারহানের সামনে দাঁড়িয়ে, তোকে পুলিশ ছেড়ে দিয়েছে? হ্যাঁ, তবে কার কথাই ছেড়ে দিল আমি না বুঝতেছি না। তোকে তা পরে বলছি, কার কথাই ছেড়েছে তোকে। তার আগে বল, তানিশার সাথে তোর কি সম্পর্ক? তুই কি ওকে চিনিস? তানিশাকে চিনি না তো। কেন? তোকে পুলিশে ধরিয়ে নিয়ে গেছে বলে ও কিছু টাকা দিয়ে বলল তোর পরিবারকে যেন টাকাটা পৌঁছে দেই।
আর তুই যতদিন না বের হতে পারবি ততদিন যেন তোর বাসার না বলি, আর তানিশার থেকে যেন টাকা নেই। নীলার কথা শুনে ফারহান হতবাক হয়ে গেল। ফারহান বলল, আমার জন্য করেছে? মেয়েটাকে তো দেখার দরকার। আপনি চিনেন ওকে? হ্যাঁ চিনি, ওই বদমাইশগুলোর বন্ধু হয়, তবে ও মেয়েটা অনেক ভালো। আমাকে দেখিয়ে দিন ভার্সিটিতে যে। ঠিক আছে। তা কে আমাকে ছাড়ালো? হাসান। কে উনি? চল হাঁটতে হাঁটতে সব বলি। ফারহান আর নীলা হাঁটতে লাগলো। নীলা ফারহানকে সব কিছু বলতে লাগলো। ফারহান যতই শুনছে ততই অবাক হয়ে যাচ্ছে। রাত 12:20। চৌরাস্তার মোড়ে সবুজ ব্রিফকেস হাতে একাই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর চৌরাস্তার মোড়ে একটা সাদা কালারের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে উকিল নেমে সবুজের সামনে দাঁড়িয়ে, টাকা এনেছো? হ্যাঁ এনেছি। দাও তাহলে। সবুজ উকিলের দিকে ব্রিফকেসটা এগিয়ে দিল। উকিল ব্রিফকেসটা হাতে নিয়ে, তোমার স্যারকে বলে দিও উকিলদের সাথে যেন লাগতে না আসে। উকিলদের ফাঁক ফোকর সে কিছুই জানে না, কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাবে টেরই পাবে না। সবুজ হেসে দিয়ে, আপনার মাথায় অনেক বুদ্ধি, টাকাটা দেখে নেন সব ঠিক আছে কিনা। উকিল ব্রিফকেস খুলতেই অবাক হয়ে গেল। ব্রিফকেসে কোনো টাকা নেই, আছে দুটো ফুল। উকিল রেগে গিয়ে, ফাজলামি করিস আমার সাথে? দেখ তোর স্যারকে কি অবস্থা করি, তার গদি কিভাবে কেড়ে নি দেখ। আমাকে ভয় না পেলে দেখ কি হয়। পিছন থেকে আশরাফ আলী বলল, আশরাফ ভয়কে জয় করে নিতে জানে, আর তুই কার সাথে লাগতে আসছিস ভুলে গেছিস। উকিল পিছে ফিরে আশরাফ আলীকে দেখেই, ও তাহলে তুমি এসেছো? তবে জেনে রাখো আমার সাথে বেইমানি করার পরিণাম কতটা ভয়ঙ্কর তুমি তা হারে হারে টের পাবে। দেখো আমি কি করি। আশরাফ আলী জোরে হেসে ওঠে, তোর জানে ফিরতে পারলে তো কিছু করতে পারবি তো? ফুল দুটো নিয়ে তোর মৃত্যুকে বরণ করে নিলি। আশরাফ আলীর পিছনে দুজন এসে দাঁড়ালো। পিছন থেকে সবুজ উকিলকে ধরলো। উকিল ঘাবড়ে গিয়ে, ঠিক করছিস না, ছাড় আমাকে। সবুজ দাঁতে দাঁত চেপে ধরে, আমাদেরটা খেয়ে আবার আমারই দিকে আঙ্গুল তুলবি? তুই কি ভুলে গেছিস যে একবার আঙ্গুল তুলে সে আঙ্গুল দ্বিতীয়বার তোলার সাহস আর পাবি না? উকিল নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, ছেড়ে দে আমাকে, আমাকে মারলে তোরা কেউ বাঁচবি না, তোরাও মরবি। আশরাফ আলী উকিলের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে, উকিল রে, অনেক বড় ভুল করে ফেলেছিস। আমার দিকে চোখ তুলে তোকে যা দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকলে পারতি, কিন্তু না, তুই লোভ করেছিস। আজ তোরে এই লোভে তোর মৃত্যুর কারণ। আশরাফ আলী হকি দিয়ে উকিলকে মারতে লাগলো। উকিল বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি আর এই ভুল করব না। এই আশরাফ আলীর কাছে ভুল একবারই হয়, ভুলের মাসুল একবারে চুকিয়ে দেয়। আশরাফ উকিলকে মারতে থাকলো, আরো অনেক কিছু বলতে লাগলো। মারা শেষে সবুজকে ইশারা দিয়ে আশরাফ আলী গাড়িতে উঠে চলে গেল। সবুজ পিস্তল বের করে উকিলের বুকে ঠেকিয়ে, টাকা শক্তি থাকে চিরকাল, তোর অনেক টাকা লাগবে, নে দিয়ে দিলাম। সবুজ কথাটা বলে বুকে গুলি করলো। উকিল রাস্তার উপর থুবড়ে পড়ে গেল। দুজন উকিলকে তুলে ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে দিল। সবুজ সবাইকে নিয়ে চলে গেল। রাত 1টা। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার উপর ঝুলন্ত মানুষের ছায়া দেখে ভয় পেয়ে যায়। ভয়তে ভয়তে লোকটা উপরের দিকে তাকিয়ে এক চিৎকার। লোকটার চিৎকার শুনে দূর থেকে আসা একজন চলে আসলো। সেও লাশ ঝুলন্ত অবস্থায় দেখলো। পুলিশকে ইনফর্ম করলো। খবর পেয়ে মিডিয়ার লোকজন, প্রশাসনের লোকজন এসে হাজির হলো। রাফসান লাশটার দিকে তাকাতেই পুরো থ হয়ে গেল। ঝুলন্ত ব্যক্তিটা তো উকিল, সেদিনের সেই উকিল যে আশরাফ আলীর কাজ করে দিয়েছিল। রাফসান মনে মনে ভাবতে লাগলো, উকিলের সাথে শত্রুতা? কে মারলো? আশরাফ আলী মারলো না তো, নাকি অন্য কেউ? রাকিব লাশটা নিচে নামালো। মিডিয়ার লোক ছবি তুললো, নিউজ করতে লাগলো। মিডিয়ার লোকজন সবাই রাফসানকে ঘিরে ধরে প্রশ্ন করলো, আপনারা কি অপরাধী খোঁজ পেয়েছেন? রাফসান বলল, আমি এখন কিছু বলতে পারবো না। লাশটাকে ময়নাতদন্তে পাঠাবো, রিপোর্ট আসবে, তারপর বলতে পারবো এটা আত্মহত্যা নাকি হত্যা। স্যার, আপনার কি মনে হয়? আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। আমি যা করি সব কাজে কর্মে বুঝিয়ে দিই। এটা যদি হত্যা হয় তাহলে কেউ আমার হাত থেকে পালাতেই পারবে না।
লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মিডিয়ার লোক নিউজ করতে লাগলো যে যার মতো করে। সকাল 10টা। নীলা আর ফারহান কথা বলতে বলতে ভার্সিটির গেট দিয়ে ঢুকলো। কিছু দূর যেতেই নীলা ফারহানকে তানিশাকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে ব্লু কালারের ড্রেস পরা মেয়েটা ওই। ফারহান সেদিকে তাকিয়ে দেখলো ওখানে তানিশার সাথে সবাই আছে। ফারহান বলল, ওর সাথে তো ওরা রয়েছে, আমাকে দেখলে তো আবার শুরু করে দিবে। তুই কি ভয় পাচ্ছিস ওদের? না, যদি কিছু বলে? কিছু বলবে না, যা আমি আছি। ঠিক আছে। ফারহান ধীর পায়ে এগিয়ে গেল। নীলা পিছনে দাঁড়িয়ে দেখছে। নীলার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো হাসান কল দিয়েছে। নীলা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসান বলল, বেবি কোথায় তুমি? ভার্সিটির ভেতরে। তুমি কোথায়? আমার একটা কাজ পড়ে গেছে, সেখানেই যাচ্ছি। আমি যেতে পারবো না, কিছু মনে করো না। না না ঠিক আছে, কি মনে করব? না তাও তোমার যে রাগ, না বলে গেলে তো শুরু করে দিতা। ভালো করেছো, না হলে তোমার জন্য ওয়েট করতে হতো। হাসান আর নীলা বলতে লাগলো। নীলার চোখ ফারহানের দিকে। ফারহান গিয়ে মেহেরুনদের সামনে দাঁড়িয়ে তানিশাকে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ফারহানকে দেখে সবাই অবাক হয়ে গেল। মেহেরুন বলল, তোর তো সাহস কম না? গতকাল জেলে পাঠালাম, আজ আবার আসছিস? তোকে তো আমি। মেহেরুন ফারহানের দিকে এগিয়ে ঝুঁকে আসলো। ফারহান পিছনে সরে গেল। হৃদয় হেসে দিয়ে, আরে কাকে কি বলিস, ওর পাওয়ার তো অনেক, তাই তো জেল থেকে ছাড়া পেয়ে এসছে। সোহেল ফারহানের সামনে এসে কাচুমাচু হয়ে, ভাই আপনার এত বড় পাওয়ার আমরা জানতাম না, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ফারহান অবাক হয়ে চেয়ে আছে। বিষ্ণু বাইকের উপরটায় হাত দিয়ে মুছে দিয়ে, ভাই বসেন এখানে, কি খাবেন বলেন, চা না কফি? আপনি এত বড় একটা মানুষ হয়ে আমাদের সাথে কি সুন্দর ব্যবহার করে যাচ্ছেন। হৃদয় ফারহানের কলার ধরে, নিজেকে অনেক বড় মনে করিস? তুই যে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছিস, এটা তোর সৌভাগ্য। তানিশা হৃদয়ের হাতটা ধরে সরিয়ে দিয়ে, আহা হৃদয়, কি করছিস তুই? তুমি বলো কি বলছো? একটু সাইডে আসলে ভালো হতো। মেহেরুন দাঁতে দাঁত চেপে ধরে, যা বলার এখানে বল। সাইডে কি? হ্যাঁ, একটু পাশে গেলে কথাটা বলতে পারতাম। যা বলার এখানে দাঁড়িয়ে বল। এই তোরা ঝগড়া করবি নাকি ছেলেটার সাথে? দেখ না কি বলে। কেন রে, তোর লাগে? চুপ থাক তোরা, চলো। ফারহানকে নিয়ে কিছুটা দূরে সরে গেল তানিশা। মেহেরুন বলল, তানিশার বিষয়টা কিছুতেই মাথায় আসছে না। ও কি ওর সাথে রিলেশন করা শুরু করে দিচ্ছে? এমন কোনো কাজ করলে তানিশার সাথে আর চলা যাবে না। ঠিকই বলেছো, এতটা নিচু কিভাবে হতে পারে? নীলা হাসানের সাথে কথা বলা শেষ করে মেহেরুনদের দিকে এগিয়ে গেল। তানিশা ফারহানকে দাঁড় করিয়ে, কি বলবা? আপনি কে আমি ঠিক জানি না, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মানুষটা অনেক ভালো। আপনি কারো কষ্ট এইভাবে পাশে থাকেন, সত্যি এটা খুবই ভালো কাজ। হ্যাঁ তো। ফারহান পকেট থেকে টাকা বের করে তানিশার দিকে দিয়ে, গতকাল আপনি টাকাটা দিয়েছিলেন। নীলার মুখ দিয়ে কথাগুলো শোনার পর টাকাটা আমার এখন আর দরকার নেই, আপনি রেখে দেন। তানিশা অবাক হয়ে, টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, আমি জেলে থাকলে হয়তো আমার ফ্যামিলির প্রয়োজন হতো, কিন্তু এখন আমি বাইরে প্রয়োজন নেই। তোমার কাছেই রেখে দাও। না, আমি রাখলে আর আপনার কাছে আসতাম না ফিরিয়ে দেওয়ার জন্য। এই টাকাটা অন্য কাউকে দিয়ে উপকার হবে। ফারহান টাকাটা তানিশার হাতে দিয়ে চলে গেল। তানিশা অবাক হয়ে ফারহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নীলা, মেহেরুন, হৃদয় বিষ্ণুর সামনে দাঁড়িয়ে, তোদের সমস্যা কি ওই ছেলেকে নিয়ে? কেন? তোরা যেভাবে ওর পিছনে লেগে আছিস, কি চাস তোরা? ও এই ভার্সিটি থেকে বের হয়ে যাক, এটাই চাই। কি সমস্যা ও ভার্সিটিতে পড়লে? একজন ফুল বিক্রেতা আমাদের ভার্সিটিতে থাকবে না, ও থাকলে আমাদের মান সম্মান থাকবে না। কি জন্য মান সম্মান থাকবে না? ও কি চুরি করে ভার্সিটিতে নাম বলছে? ও রোজগার করে খাচ্ছে। এই ভার্সিটিতে আমরা সবাই বড় ফ্যামিলির ছেলে মেয়েরা পড়াশুনো করি। এখন যদি শোনে এখানে ফুল বিক্রেতা পড়াশুনো করে, তাহলে তো হাসবে সবাই। কিভাবে এত নামি দামি ভার্সিটিতে ফুল বিক্রেতা চান্স পায়? এখানে শুধু বড় লোকদের ছেলে মেয়েরা চান্স পায়, পড়তে পারে।
পড়াশোনার ক্ষেত্রে গরিব বড়লোক দেখে না মানুষ, দেখে মেধা, যা ওর ফুল বিক্রেতার আছে বলেই চান্স পেয়েছে। এমনটা না তো যে ফুল বিক্রেতা তোদের থেকে বেশি মার্ক পেয়ে ভালো রেজাল্ট করলে তোদের মান সম্মান চলে যাবে। কোটিপতি বাবার ছেলেমেয়েরা সারা বছর পরে কি রেজাল্ট করলো, আর সামান্য ফুল বিক্রেতা ওদের থেকে ভালো রেজাল্ট করেছে। নীলার কথা শুনে কারো মুখে কোনো কথা নেই। নীলা বলল, ওর পিছে যদি আর লাগতে দেখি তাহলে আমি প্রিন্সিপালের কাছে অভিযোগ দিব। নীলা কথাটা বলে চলে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। মেহেরুন বলল, আমিও দেখে নেব ও কিভাবে ভালো রেজাল্ট করে। ওকে এবার ভার্সিটি থেকে বের করে দিব। নীলাদ্রির এত বড় সাহস আমাদের এসে হুমকি দেওয়ার, ওকে আমি দেখে নেব। এই নীলাদ্রি ভার্সিটিতে আসার পর থেকে কম ছেলের সাথে কিন্তু ফ্লার্ট করেনি। ওকে, এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। তানিশা ওদের কাছে আসতেই হৃদয় বলল, তানিশা, তোর যদি ওই ছেলেটার সাথে কিছু থেকে থাকে তাহলে তুই আমাদের সাথে আর চলিস না। হৃদয়ের কথা শুনে তানিশা পুরো হাঁ হয়ে গেল। মেহেরুন বলল, এই ছেলেটা আসার পর থেকে দেখছি তুই ওর পিছনে টানছিস। এইসব করলে আমাদের সাথে তোকে রাখতে পারবো না, তুই তোর মতো চলিস। তানিশা কষ্ট পেয়েও মুচকি হেসে, ভালো বলেছিস। আর যাই হোক, তোদের সাথে থেকে অন্যায়কে আমি সাপোর্ট করতে পারবো না। আসছে রে নীতিবান আমার, তাহলে নীতিবানদের সাথেই থাক। বলেছিলাম না ওই ছেলের সাথে ওর চক্কর চলছে। মেহেরুন, বিষ্ণু, প্রীতি, সোহেল, হৃদয় সবাই মিলে তানিশাকে অনেক বাজেভাবে কথা শোনালো। কথাগুলো তানিশার বুকে গিয়ে আঘাত করছে। তানিশা নিজেকে কন্ট্রোল করে চলে গেল ওদের সামনে থেকে। রাফসান উকিলের রিপোর্ট দেখে অবাক হয়ে গেল। রিপোর্টে আসছে উকিল আত্মহত্যা করেছে। রাফসান ডাক্তার লিমার দিকে তাকিয়ে পড়ল। ডাক্তার লিমা, এটা কি রিপোর্ট করেছেন আপনি? কেন? যেটা পোস্টমর্টম থেকে পেয়েছি তাই। তাহলে যে উকিলের বুকে গুলির চিহ্ন ছিল তা উল্লেখ কোথায়? ডাক্তার লিমা ঢোক গিলে আমতা আমতা করে, কই গুলি করা? আপনি বেশি দেখেছেন চোখে। রাফসান মুখটা লিমার কাছে নিয়ে, দেখুন মিসেস লিমা, আমি এই পর্যায়ে এমনি এমনি আসিনি, সত্যিটা বলুন, না হলে কিন্তু। পিছন থেকে কারো গলার আওয়াজ শুনে রাফসান পিছনে ফিরতেই অবাক হয়ে যায়। সন্ধ্যার পর ফারহান আর নীলা অন্য একটা পার্কে ফুল বিক্রি করতে আসছে। ফারহান ফুল নিয়ে দুজনের সামনে যেতেই চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা ফারহানের পাশে দাঁড়িয়ে সামনে থাকা দুজনকে দেখে পুরো থ হয়ে গেল। রাফসান লিমাকে কথাটা বলার সাথে সাথে পিছন থেকে আশরাফ আলী বলল, আমি বলছি তোকে সত্যিটা। রাফসান পিছনে ফিরে আশরাফ আলীকে দেখে পুরো অবাক হয়ে গেল। লিমা বলল, যা জানার স্যারের থেকে জানুন। আশরাফ আলী রাফসানের সামনে দাঁড়িয়ে হাতের ইশারা করাতে লিমা চলে গেল। আশরাফ আলী বলল, রিপোর্টে যা আসছে তাই উল্লেখ করে দাও, আর কোনো কেস করতে হবে না। কিন্তু স্যার, মিডিয়ার লোকদের চোখ তো ফাঁকি দিতে পারবো না, ওরা কিন্তু আমাদের থেকে বেশি হারামি। তাহলে কি করতে হবে? উকিলের কোনো শত্রু আছে যাকে ফাঁসানো যাবে? তা না হলে বুকে গুলি লাগার বিষয়টা নিয়ে মিডিয়ার লোকজন বেশি ঘাটবে। রাকিব পাশে দাঁড়িয়ে, স্যার আছে না ওই যে দুই ভাই যার জমি নিয়ে উকিল নিজেই কাজ করছিল। রাফসান রাকিবের দিকে তাকিয়ে, বাহ, তোমার মাথায় তো সুন্দর বুদ্ধি, দাঁড়িয়ে আছো কেন? ধরে নিয়ে এসো। ঠিক আছে স্যার। রাকিব চলে গেল। আশরাফ আলী বলল, ধন্যবাদ অফিসার। ধন্যবাদের জায়গা মতো দিলেই হবে, এত ছোট করবেন না। বুঝতে পেরেছি। আপনার ডাক্তারকে বলে দেন অসম্পূর্ণ কাজটুকুকে পুরো করে দিতে। ঠিক আছে। আশরাফ আলী লিমাকে ডাক দিল। লিমা আসতেই রাফসান রিপোর্টটা দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। রাকিব পুলিশের গাড়ির সোর্স নিয়ে দুই ভাইয়ের বাসায় উপস্থিত হয়। রাকিব গাড়ি থেকে নামলো, সাথে সোর্স। আশেপাশের মানুষ বের হয়ে আসলো। রাকিব গিয়ে দুই ভাইকে ধরলো। দুইজনেই অবাক। দুজনে বলতে লাগলো, স্যার আমরা কি করেছি, আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছি বুঝতে পারছিস না? উকিলকে মার্ডার করে দিব্যে আসিস দেখি, চল থানায়, তারপর বসাবো। আশেপাশের সবাই রাকিবের কথা শুনে হাঁ হয়ে গেল। দুই ভাই আকুতি মিনতি করে বলতে লাগলো, স্যার আমরা কিছু জানি না, কিছু করিনি, আমাদের ছেড়ে দেন, আমাদের ফাঁসানো হয়েছে, স্যার আমাদের ছেড়ে দেন। রাকিব দুই ভাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে থানার দিকে চলে গেল। ভার্সিটি শেষে ফারহান আর নীলা বের হলো একসাথে। ফারহান লক্ষ্য করলো তানিশা মনমরা হয়ে হেঁটে যাচ্ছে। মেহেরুন, হৃদয়, সোহেল, বিষ্ণু, প্রীতি হাসতে হাসতে চলে যাচ্ছে। হৃদয় বলল, আমাদের মাঝ থেকে মির্জাপুর একটা বিদায় নিয়েছে।
হ্যাঁ ঠিক বলেছিস, ও হয়তো ভুলে গেছে আমরা আমাদের লেভেলের মানুষের সাথে ওঠা বসা করি, কোনো ছোট লোকদের সাথে না। শোন, তানিশার কথা আমাদের মাঝে না তোলাই ভালো। ওর চোখ সবসময় নিচের দিকেই থাকে। আজ থেকে ওর চ্যাপ্টার ক্লিয়ার আমাদের মাঝ থেকে। হ্যাঁ, আর ওই ছোট লোকটাকে আমি দেখে ছাড়বো। যে যার মতো করে চলে গেল। রাকিব দুই ভাইকে নিয়ে থানায় পৌঁছতেই দেখলো মিডিয়ার লোকজন থানার আশেপাশে রয়েছে। রাকিব গাড়ি থেকে নামার আগেই মিডিয়ার লোক গাড়ি ঘিরে ধরলো। গাড়ি থেকে সোর্সরা নেমে মিডিয়ার লোকেদের সরিয়ে দিতে লাগলো। হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় দুই ভাইকে গাড়ি থেকে নামালো। মিডিয়ার লোকজন সবাই লাইভে রয়েছে। রাকিব দুজনকে সাথে করে নিয়ে থানার সামনে দাঁড়ালো। রাফসান চেয়ারে বসে আছে। দুজনকে নিয়ে রাফসানের পিছনে দাঁড় করালো। রাফসানের সামনে একটা টেবিল রাখা। মিডিয়ার লোকজন যে যার মতো মাউন্ট করলো। তারপর জিজ্ঞেস করলো, উকিল হত্যার মূল হোতাদের এত সহজে কিভাবে ধরলেন? রাফসান মুচকি হেসে, চোর পুলিশ গল্পটা নিশ্চয়ই জানেন। চোরে চুরি করার সময় যে কোনো সূত্র রেখে যায়, সেই সূত্র ধরে কিন্তু পুলিশেরা চোর খুঁজে পেতে সক্ষম হয়। এই মার্ডার কেসে মূল আসামি এরা দুই ভাই। এই উকিল এদের জমি যে কিনেছে তার পক্ষে রায় করিয়েছে বলে ক্ষিপ্ত হয়ে উকিলকে রাতে ডেকে মেরে বুকে গুলি করে ঝুলিয়ে রেখেছে, যাতে বোঝে এটা আত্মহত্যা। কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া রাফসান কোনো কাজ করে না। রাফসান মিডিয়ার লোকেদের দিয়ে ডাক্তারি রিপোর্ট এগিয়ে দিয়ে, এটার ভেতর সব প্রমাণ আছে। ওদের দুই ভাইয়ের হাতের আঙুলের ছাপও রয়েছে। মিডিয়ার লোক রাফসানের কথা বিশ্বাস করে নিল। মিডিয়ার লোক বলল, স্যার, আসামি দুজনের ব্যাপারে কি পদক্ষেপ নিলেন? ওদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই পদক্ষেপ নেব, যাতে আমার শহরে আর কোনো মার্ডার না হয়। ধন্যবাদ। মিডিয়ার লোক রাফসান কিছুক্ষণ কথা বলল। ওদের দুজনকে ভেতরে নিয়ে চলে গেল। রাফসান কথা বলা শেষ করে ওদের দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে, যদি খুনের কথা স্বীকার না করিস তোদের তো এনকাউন্টার করব, সাথে তোদের পরিবারও মরবে। ভেবে দেখ, স্বীকার করবি নাকি পরিবারকে মারবি। রাফসানের কথা শুনে দুই ভাই দুজনের দিকে তাকালো। এক ভাই কাঁদো গলায়, স্যার, আমাদের পরিবারের কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন সব কিছুই শুনবো। আমরা জানি না এটা আমাদের কোন পাপের শাস্তি। দুই ভাইয়ের কথা শুনে রাফসান শয়তানি হাসি দিয়ে চলে যায়। বিকাল 6টা। নীলা আর ফারহান ফুল কিনে পার্কের দিকে যেতে লাগলো। আজ অন্য রাস্তা দেখে ফারহান বলল, আমরা আজ এই রাস্তায় কেন? আজ নতুন একটা পার্কে যাব, ওখানে ভালোই ফুল বিক্রি হয়। ওই পার্কে যাব না। না, ওই পার্কে ওই শয়তানগুলো রয়েছে, তোর পিছে লেগেই ছাড়বে। ঠিক আছে, চলেন। মেহরুন, প্রীতি, সোহেল, বিষ্ণু পার্কের ভিতর বসে আছে। কিছুক্ষণ পর হৃদয় এসে, সরি, একটা কাজ ছিল, কাজটা করে আসতে যে দেরি হয়ে গেল। তোর তো দেরি হলেই যত অজুহাত রেডি। সত্যি রে? তা আসছে আজ সেই ফুল বিক্রেতা? না, এখনো দেখলাম না, সন্ধ্যার পর আসে কি না। আজ আসলে ওকে এমনভাবে ফাঁসাবো ও আর এই শহরে থাকতে পারবে না, পালাবে। মেহরুনের কথা শুনে সবাই মেহরুনের দিকে তাকালো। সোহেল বলল, কি প্ল্যান করছিস? হাসুক আগেও, তারপর দেখবি তোরা। সবাই মিলে কথা বলতে লাগলো আর হাসাহাসি করছে। নীলা আর ফারহান নতুন পার্কের ভেতর 7টার সময় ঢুকলো। দুজনের কাঁধে ঝোলা আর সাথে ফুল। নীলা ফারহানকে বলল, তুই ওই দিকে দিয়ে যা, আমিও এই দিক দিয়ে যাচ্ছি, দেখে শুনে লোক বুঝে ফুল নিয়ে বলবি। ঠিক আছে। নীলা একদিকে চলে গেল, ফারহান অন্যদিকে। ফারহান ফুল হাতে নিয়ে কাপেল সিঙ্গেল মানুষদের সামনে গিয়ে বলছে, ফুল নেবেন ভাইয়া আপু, একটা ফুল নেন। এভাবে বলতে বলতে ফারহান গিয়ে হাসানের সামনে দাঁড়িয়ে যখনই বলবে ফুল নেন, তখন হাসানকে দেখে ফারহান পুরো হাঁ হয়ে গেল। এটা তো নীলার প্রেমিক, যার বাইকে নীলাকে দেখেছিলাম, সাথে এই মেয়েটাকে, তাও পার্কে দুজনে পাশাপাশি এইভাবে। হাসান ফারহানকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে। ফুল কত করে বিক্রি করছো? জি, 10 টাকা পিস। কতগুলো আছে? ফারহান অবাক হয়ে, স্যার, আপনি সবগুলো নেবেন? হ্যাঁ, বলো। আমার কাছে 30 পিস আছে, আমার সাথে আরেকটা মেয়ে আছে, ওর কাছে 25 পিস আছে। তোমারগুলোই দাও। ফারহান খুশি মনে ফুলগুলো একসাথে বাঁধলো, পুরো একটা তোড়া হয়েছে। ফারহান হাসানের দিকে ফুলগুলো এগিয়ে দিল। হাসান বলল, আমাকে না, আমার কলিজাটাকে দাও। স্যার, আপনার কলিজা তো আপনার বুকের ভিতর, ওখানে কিভাবে দিব?
হাসান হেসে দিয়ে পাশের মেয়েটার হাত ধরে। এটা আমার কলিজা। ও মা, কোন কিসের? কলিজা বাইরেও থাকে? ফারহানের কথা শুনে মেয়েটা হেসে দিল। হাসান বলল, বাহ, তুমি আমার কলিজাকে হাসিয়ে দিলে। দাও ফুলগুলো। ফারহান হাসি মুখে মেয়েটার হাতে ফুল দেওয়ার সময় মনে মনে বলছে, ফুলগুলো ভালো মতো নিয়ে নেন, নীলা আসতেছে, বুঝবে কলিজা বাইরে কিভাবে এলো। ফারহান হাতে ফুলগুলো দিয়ে মুচকি হাসলো। হাসান 500 টাকা বের করে ফারহানের দিকে এগিয়ে দিল। ফারহান বলল, স্যার খুচরা নেই? কেন? ভাঙতি নাই আমার কাছে। এটা আমি তোমার ফুলের দাম দিয়েছি, আর বাকি টাকাগুলো খুশি হয়ে তোমাকে দিয়েছি, রেখে দাও। ফারহান আমতা আমতা করতে করতে টাকাটা নিয়ে পকেটে রাখতেই নীলা এসে ফারহানের পাশে দাঁড়িয়ে, তোর ফুল বিক্রি শেষ? হ স্যার, তার কলিজার সব ফুল কিনে দিয়েছে। নীলা ফারহানের কথায় সামনে তাকাতেই হাসানকে পাশে একটা মেয়েকে বসে থাকতে দেখে পুরো হাঁ হয়ে গেল, শকড হয়ে গেল। ফারহান মনে মনে ভাবছে নীলা নিশ্চয়ই কিছু বলবে, কিন্তু নীলা ফারহানকে অবাক করে দিয়ে, স্যার, আমার এই ফুল কটা নিয়ে আপনার কলিজাকে দেন, সে আরও বেশি খুশি হবে। হাসান নীলার দিকে তাকালো, কিন্তু নীলাকে দেখে চিনতে পারল না। হাসান বলল, যা আছে দিয়ে যাও, আজ আমার কলিজার মন খারাপ ভীষণ। জি স্যার। কত দিব? 1000 টাকা স্যার। হাসান অবাক হয়ে, 1000 টাকা কেন? স্যার জানেনই তো, মেয়ে মানুষের হাতের জিনিসের দাম বেশিই থাকে। হ্যাঁ বুঝেছি। হাসান 1000 টাকা বের করে দিয়ে, এই নাও। ধন্যবাদ স্যার। নীলা টাকাটা নিয়ে ফুলগুলো মেয়েটার দিকে এগিয়ে দিয়ে মনে মনে বলল, হায় রে বেডি, পৃথিবীতে আর বেডা পেলি না? তোর কপাল তুই নিজেই পুরালি, এই লুচ্চা বেডা তোরে তো শেষ করে দিবে। ফারহান অবাক হয়ে নীলার কাণ্ড দেখছে। নীলা ফুল দিয়ে মুচকি হেসে ফারহানকে নিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। নীলা আগে হাঁটছে, ফারহান পিছন থেকে বলল, আপনার কি একটুও কষ্ট লাগেনি? আপনার ভালোবাসার মানুষ অন্য আরেকটি মেয়েকে নিয়ে বসে আছে। নীলা ফারহানের কথা শুনে পিছনে ফিরে, জীবনে এসব অনেক ফেস করেছি, তাই আর এসব দেখলে কষ্ট হয় না, বরং হাসি পায়। ফারহান নীলার কথা শুনে হাঁ হয়ে, এর আগেও কি আপনি অনেক রিলেশন করেছেন? হ্যাঁ, তবে আমি জেনে বুঝে রিলেশনে জড়িয়েছি। যারা ভালোবাসার নাম করে অন্যের জীবন নিয়ে খেলা করে, তাদের টার্গেট করে আমি আমার উসুল উঠাই। হাসানের কাছ থেকে বিভিন্ন কথা বলে অনেক টাকা নিয়েছি। আমি জানি ও কখনোই আমার হবে না, যা আছে টাইম পাস, বুঝলি? ফারহান পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা বেশ কিছু দূর এগিয়ে গেল, পিছনে তাকিয়ে, কিরে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? ফারহান নীলার সামনে গিয়ে, সকালে এক রূপ আর রাতে আরেক রূপ, এই ছিল আসল রহস্য। আগে মানুষ চিনবি, তারপর রিলেশনে জড়াবি। ফারহান দাঁত কেলিয়ে হেসে দিয়ে, আমার মতো গরিবের সাথে কেউ রিলেশন করবে না, আমি নিজেই কথা বলতে পারি না। তুই সত্যি বোকা শোকা আছোস, তোকে এসব জড়াতে হবে না। ফুল বিক্রি কর আর ভালো রেজাল্ট কর। ঠিক আছে। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করেছে সবাই, যাতে করে ফারহান চোখ ফাঁকি দিয়ে যেতে না পারে সেদিকে খেয়াল করছে। প্রীতি বলল, মনে হয় না আসবে বলে, পরাণে ভয় আছে। হ্যাঁ ঠিক বলেছিস। আজ যদি আসতো একবার, সবকিছুই শেষ করে দিল। আশরাফ আলী সবুজকে ডাক দিল। সবুজ আসতেই আশরাফ বলল, আমাদের টেন্ডার কি আসছে? আশা ছিল, কিন্তু এমপি মাহত আটকে দিয়েছে। আশরাফ আলী উঠে দাঁড়িয়ে, কি এত বড় সাহস এমপির? স্যার, এই নিন টেন্ডার, আমাদের ভুলে যেতে হবে। কখনোই না। আশরাফকে খাওয়ানোর দিকে চোখ পড়েছে, ওই চোখ দুটো যে আমার চাই। স্যার, এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। বল। এইবার আপনি এমপি পদে দাঁড়িয়ে পড়েন, আমি সব ব্যবস্থা করে দেব। কিভাবে? এটা আমার ওপর ছেড়ে দিন, আমি দেখে নিব। ঠিক আছে, আগে এমপি হই, তারপর ওই এমপিকে আমি বোঝাবো আমার জিনিস আটকে দেওয়ার মজা। সবুজ আশরাফের সাথে কথা বলে চলে গেল। ফারহান নীলার পিছনে হাঁটছে আর খোঁচা মারছে। আপনার কি একটুও কষ্ট লাগে না? নীলা ফারহানের দিকে তাকিয়ে, তুই কিন্তু এবার আমার হাতে মাইর খাবি। আমি জানতে চাইলেও দোষ? হ্যাঁ,
নীলা একটা চিপা গলির ভিতর ঢুকলো। ফারহান বলল, এদিকে কই যাচ্ছেন? চুপচাপ আয়, কোনো কথা বলবি না। ফারহান অন্ধকার চিপা গলির ভিতর ভয়তে ভয়তে হাঁটছে। নীলা কোনো ভয় ছাড়াই হেঁটে যাচ্ছে। গলিটা শেষ হতেই রকমারি লাইটের আলোকসজ্জা। নীলা আলোকসজ্জা দেখে মনে মনে বলছে, তাহলে আসর জমে উঠেছে। ফারহান অবাক হয়ে, কি সুন্দর জায়গাটা, দেখতে পুরো বিদেশ জায়গা লাগছে। নীলা ফারহানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে, তোকে বারণ করেছি না, কোনো কথা বলবি না, চুপ থাকবি। ফারহান চুপ হয়ে গেল। একজন নীলার সামনে দাঁড়িয়ে, কি চাই এখানে? তোরা এখানে আসলে কি করে? নীলা প্রতি উত্তরে বলল, ডন সাহেব আসতে বলেছে। সে কি আসছে? লোকটা ডনের কথা শুনে নীলাকে আর কোনো প্রশ্নই করলো না। লোকটা নীলাকে আঙ্গুল দিয়ে উত্তর দিকে দেখিয়ে দিল। ফারহান অবাক হয়ে রইল। নীলার সামনের দিকে এগোতে লাগলো, পিছে ফারহান। উত্তর দিকে যেতেই ফারহান ভয় পেয়ে গেল। উত্তর দিকে সবার হাতে ভারী ভারী অস্ত্র। ফারহানের হাত পা কাঁপতে শুরু করলো ভয়তে। নীলা বলল, বুঝলি, এখানে ঢোকা সহজ হলেও বের হওয়া অনেক কঠিন। হয়তো আজকের পর আমরা আর এই পৃথিবীর আলো দেখতে পাবো না। নীলার কথা শুনে ফারহানের গলা শুকিয়ে গেল। থেমে গেল ফারহান। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নীলা কিছুটা দূর গিয়ে পিছনে ফিরেই, দাঁড়িয়ে আছিস কেন, আয়। ফারহান কিছুই বুঝতে পারছে না কি হতে চলেছে। ফারহান নীলার কাছে চলে গেল। দুজনে হাঁটতে লাগলো। সবাই কেমন করে চেয়েছে ওদের দুজনকে দেখছে। ফারহান সব কিছু লক্ষ্য করছে। নীলা হঠাৎ করে কেন এখানে নিয়ে আসলো কিছুই বুঝতে পারছে না। নীলার কি উদ্দেশ্য কিছুই বুঝতে পারছে না। নীলা আর ফারহান একটা রুমের ভেতর ঢুকলো। সামনে চেয়ারে একজন টাক মতো একটা লোক বসে আছে। মুখটা আবছা আলোয় দেখা যাচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না। রুমের ভেতর যারা ছিল তারা সবাই বের হয়ে গিয়ে দরজা আটকিয়ে দিল। ফারহান ভয় পেয়ে উঠল। চেয়ারে বসে থাকা ডন বসে পড়ে। মিথ্যা কথা বলে আমায় ডেরায় কেন এসেছিস? আমার কিছু হিসাব চুকিয়ে নেওয়ার জন্য। তোর তো সাহস আছে দেখছি। তুই তো আর ফিরে যেতে পারবি না। জেনে শুনে সিংহের গর্তে ঢুকতে গেছিস। নীলা জোরে হেসে উঠল। ধুমধাম মাটি কেঁপে উঠল। ফারহান হাঁ হয়ে নীলার দিকে চেয়ে আছে। ডন শব্দ শুনে বাহিরে বের গেল। নীলা পিছনে দাঁড়িয়ে হেসে যাচ্ছে আর বলছে, আরে বিড়ালের বেডা হিংস্র ঢুকেছে। তুই তো জানিস না কিভাবে শিকার করতে হয়। ফারহান নীলার দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। ডন কোমর থেকে পিস্তল বের করে, কে রে তুই? কেন এসেছিস? আর এগুলো কিভাবে করলি? না হলে আমার হাত থেকে বাঁচতে পারবি না। বল কে তুই? নীলা শয়তানি হাসি দিয়ে, মনে পড়ে সেই দিনের কথা। সম্পত্তির জন্য একজন নিরীহ মানুষকে মেরে ফেলেছিলি, তাদের সুখের সংসার শেষ করে দিয়েছিলি। এই রকম অনেক কাজ করেছিস তুই। তোর ডেরা ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না, আজ পেয়েই চলে আসলাম তোর ডেরায়। ডন নীলার কথা শুনে এক পা পিছিয়ে সরে গিয়ে, তুই তো বড় ভুল করে ফেললি। আমাকে মারতে এসে তুই নিজেই মরলি। নীলা ফারহানের হাত ধরে টান মেরে নীলার সামনে দাঁড় করিয়ে, মার গুলি, তবে আমি তোকে মেরে ফেলবো। আমাকে তুই মারবি কি করে? ফারহান পুরো অবাক হয়ে গেল নীলার কথা শুনে। নীলার সামনে দাঁড় করাতেই ঘাবড়ে গেল। ফারহান আমতা আমতা করে বলল, নীলা ধমক দিয়ে, তোরে চুপ থাকতে বলছি না, চুপ থাক, কথা বলবি না। ফারহানের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ডন বলল, কি ভেবেছিস পরিকল্পনা করে আমার লোকগুলোকে মেরে ফেলে আমায় মেরে দিয়ে চলে যাবি? তা কি করে ভাবলি? তোকে আর ওকে এখানেই মেরে ফেলবো। পরিকল্পনা একটু ভুল করেই ফেললি। ডন পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে তখনই নীলা ফারহানকে ধাক্কা মারল। ফারহান তাল সামলাতে না পেরে ডনের সাথে গিয়ে ধাক্কা খেল। গুলি গিয়ে লাগলো অন্য জায়গায়। ডনের হাত থেকে পিস্তল পড়ে গেল। নীলা পিস্তলটা তুলতেই ডনের মাথায় পিছন থেকে একজন আঘাত করলো। ডন মাটিতে লুটিয়ে পড়ল। ফারহান পুরোই অবাক হয়ে গেল। বন্দুক হাতে কালো পোশাকে 20 জনের মতো। নীলা পিস্তলটা ধরে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে, আমার ফোর্স, এই ক্রিমিনালকে ধরার জন্য আমার এই বেশ। আমার মিশন এখনো অনেক আছে। তোর মতো হাবাগোবা পেয়ে আমার মিশন করতে অসুবিধা হলো না। আমার পরিচয় যদি কাউকে বলিস তাহলে এই যাদের দেখছিস সবাই তোর শরীরে বন্দুক দিয়ে ঝাঁঝরা করে দিবে।
ফারহান নীলার কথা শুনে মাথা ঘুরে পড়ে গেল। নীলা ফারহানকে ধরে হেসে দিল। নীলা বলল, হার্ট এত দুর্বল হলে চলে? ফোর্সের ভেতর একজন বলল, ম্যাডাম কি করব আমরা এখন? ডন ছাড়া আর কেউ বেঁচে নেই। ফোর্সের কথা শুনে নীলা বলল, ডনকে নিয়ে যাও, বাকিটা অফিসার করবে। নীলার কথা মতো ডনকে নিয়ে গেল। দুজন ফারহানকে ধরে নিয়ে গাড়িতে উঠালো। নীলাও গাড়িতে উঠল। নীলার গাড়ি একদিকে চলে গেল, বাকি গাড়ি অন্যদিকে চলে গেল। রাফসান খবর পেয়ে ডনের ডেরায় চলে আসলো, সাথে মিডিয়ার লোকও। মিডিয়ার লোকজনও এসে গেছে। রাফসান পুরোই অবাক। এগুলো কে করলো বা কারা করলো কিছুই বুঝতে পারছে না। মিডিয়ার লোকজন ভিডিও ধারণ করে যে যার মতো করে নিউজ করতে লাগলো। কিছুক্ষণ পর রাফসান সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। অফিসার আকবর এগিয়ে আসছে, পিছনে কালো পোশাকে স্পেশাল ফোর্স। অফিসার আকবরকে দেখে মিডিয়ার লোক গিয়ে আকবরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ জানে না, কতগুলো লোক মারা গেছে। আকবর হেসে দিয়ে, আমার স্পেশাল ফোর্সের লোকজন এই মিশনটা করেছে এবং মিশনে সাকসেসফুল হয়েছে। যারা পরে আছে তারা সবাই সন্ত্রাসী। আকবরের কথা শুনে সবাই অবাক। রাফসান বেশি অবাক। রাকিব পাশ দিয়ে রাফসানের কানের কাছে বলল, স্যার কিভাবে সম্ভব হলো? এত বড় কাহিনী হয়ে গেল আর আমরা কিছুই জানি না। আমাদের মতো কি ওরা ঘুষ খায় নাকি যে ঘুষ খেয়ে ছেড়ে দেবে? এরা গোপনে কাজ করে আর সন্ত্রাসীদের এভাবে মারে। আমাদের তো ইনফর্ম করতে পারতো, আমরাও যোগ দিতাম। আমাদের বলুক আর ওদের প্ল্যান সব শেষ হয়ে যাক। ওরা এত ভালো মানুষ না। রাকিব হাঁ হয়ে গেল। মিডিয়ার লোক আকবরকে জিজ্ঞেস করলো, স্যার এরা কার লোক ছিল যদি বলতেন? এদের বসকে? কুখ্যাত সন্ত্রাসী ডনের নাম নিশ্চয় শুনেছেন আপনারা, যার নাম শোনা যায় কিন্তু দেখা যায় না। 300-র মতো মার্ডার কেসের আসামি। এটা ডনেরই ডেরা। অনেক কষ্টের পর ওর ডেরা শনাক্ত করতে পারছি আর ওকে ধরতে সক্ষম হয়েছি। ডনের নাম শুনে সবাই থ হয়ে গেল। মিডিয়ার লোক বলল, স্যার ডন এই মিশনটা কে করলো? যদি তার নাম বলতেন, এমন বড় সন্ত্রাসী কে ধরতে সক্ষম হলো? এখন না, সময় হোক সব জানতে পারবেন। বিকাল 5টায় প্রেস আছে, আপনারা সময় মতো চলে আসবেন। ডনকে দেখতে পাবেন। ধন্যবাদ। মিডিয়ার লোকদের কাটিয়ে আকবর রাফসানের সামনে দাঁড়ালো। মিডিয়ার লোক নিউজ করতে লাগলো। আকবর রাফসানকে বলল, সবাইকে মর্গে পাঠিয়ে এদের পরিচয়ের রিপোর্ট আমার অফিসে পাঠিয়ে দিও। ইয়েস স্যার। আগামীকাল সময় মতো চলে এসো। ইয়েস স্যার। আকবর চলে আসতে যাবে তখনই রাফসান বলল, স্যার এমন 2-1টা কাজ আমাদের দিয়ে করাতে পারেন? আকবর রাফসানের দিকে তাকিয়ে হেসে দিয়ে, আগে বিশ্বস্ততা অর্জন করে তারপর দিব। আকবর কথাটা বলেই ফোর্স নিয়ে চলে গেল। রাকিব হাঁ হয়ে তাকিয়ে রইল। রাফসান বলল, কি বুঝলে রাকিব? অনেক কিছুই স্যার। রাফসান সবাইকে গাড়িতে উঠাতে বলল। সবাইকে গাড়িতে উঠিয়ে মর্গে পাঠিয়ে দিল। পরের দিন সকাল 9টা। ফারহান চোখ খুলে দেখলো একটা রুমের ভেতর শুয়ে আছে। ফারহান উঠে বসলো, রুমটার দিকে চোখ বুলালো। কিভাবে এখানে আসলো ভাবতে লাগলো। এটা কার রুম? কে নিয়ে আসলো? ফারহান 7-5 ভাবতে লাগলো। তখনই নীলা রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলল, তাহলে তোর হুঁশ ফিরল? ভার্সিটিতে যাবি না? ফারহান নীলাকে দেখে ভয়তে কাচুমাচু হয়ে, আমি যাব না, আমি এ শহরেই থাকবো। নীলা একগাল হেসে, ভয় পাচ্ছিস আমাকে? ফারহান চোখ বড় বড় করে দিয়ে, বাবা গো বাবা, মানুষের আড়ালে কত বড় ভয়ানক চেহারা। আপনি আমাকে কোন দিন মেরে ফেলবেন? আমি থাকবো না, চলে যাব অনেক দূরে। নীলা ফারহানের কাছে মুখ নিয়ে ভারী গলায়, আর একটা কথা বলবি তো একেবারে ওপরে পাঠিয়ে দিব। তুই এই শহরে থাকবি, আমার সাথেই ফুল বিক্রি করবি। কখনো যদি কাউকে বলেছিস তো সেই দিন তোকে আর রাখবো না। ফারহান নীলার কথা শুনে হাত জোর করে বলল, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমার মা বোন না খেতে পেরে মারা যাবে। তাহলে তোকে যেভাবে বলি সেইভাবে চল, আগে স্বাভাবিক হ। ফারহান নড়ে চড়ে বসে কাশি দিয়ে, হ্যাঁ আমি স্বাভাবিক হয়েছি, আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, আমি তোর জন্য নাস্তা পাঠাচ্ছি, তুই ফ্রেশ হয়ে এসে খেয়ে নিচে আয়, ভার্সিটিতে যেতে হবে। ফারহান নড়ে চড়ে বসে কাশি দিয়ে।
ফারহান মাথা নাড়ালো। নীলা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। ফারহান চেয়ে আছে। আশরাফ আলী নিউজের ডন ধরা পড়েছে দেখেই মাথা নষ্ট হয়ে গেছে। আশরাফ আলী ফোনটা বের করে রাফসানকে কল করলো। রাফসান কলটা রিসিভ করতেই আশরাফ আলী রেগে বলল, তোর সাহস হলো কি করে ডনকে ধরার? ওকে ছেড়ে দে, তা না হলে তোর অবস্থা খারাপ হবে। স্যার, ডনকে আমরা ধরিনি, ডন স্পেশাল ফোর্সের হাতে ধরা পড়েছে। তাহলে ডন কোথায়? ও মুখ খুললে সর্বনাশ। স্যার, কোথায় কিভাবে রেখেছে আমরা এখনো কিছুই জানি না। খোঁজ নাও, কই আছে, কিভাবে আছে। খোঁজ পেলেই ডনকে শেষ করে দে। ওকে স্যার, সব কিছুই আপনার পরামর্শে হবে। যত দ্রুত পারো সব কিছু করো, বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, আমি আছি তো। ব্যস্ত কর, আমি কোনো ভেজাল চাই না। আমি সব ব্যবস্থা করছি, টেনশন করেন না। কলটা কেটে দিল। সবুজ আসতে আশরাফ বলল, আমার সব কিছু শেষ হয়ে যাবে। কেন স্যার, কি হয়েছে? ডন ধরা পড়েছে প্রশাসনের হাতে। সবুজ হাঁ হয়ে, কি বলেন? হ্যাঁ, কি করব আমি এখন? ও যদি মুখ খুলে দেয়? টেনশন নিয়েন না, ও কিছু বলবে না। মরে গেলেও ও বেইমানি করবে না। আমাকে এবার পালাতে হবে। স্যার, আপনি শান্ত হন, আপনার কোথাও যেতে হবে না, আমি যখন আছি। সবুজের কথায় আশরাফ কিছুটা শান্ত হলো। নীলা ফারহানের পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছে। নীলা ফারহানকে বলল, জীবনটা কেমন জানি বল। ফারহান কিছু না বলে চুপচাপ হাঁটছে। নীলা ফারহানকে আবারও বলল, তুই কি সত্যি ভয় পেয়েছিস? ফারহান নীলার দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। নীলা বিরক্ত হয়ে, দেখ, আমি তোর সাথে মজা করছি, তুই আমার মজাটা সিরিয়াসভাবে নিয়ে ভয় পাচ্ছিস। তোর যদি কোনো ক্ষতি করার ইচ্ছা আমার থাকতো তাহলে তোকে সাথে রাখতাম না। ফারহান থেমে গিয়ে, আমার থেকে কেন আপনারা পরিচয় লুকালেন? সমস্যা ছিল তাই জানাইনি, তুই ভুল বুঝিস না। না, আমি কিছু বুঝতেছি না, আমার হাত পা কাঁপে আপনার রাতের দৃশ্য মনে করলেই। আপনি একা কিভাবে পারলেন আমাকে পিস্তলের দিকে ধাক্কা মারতে? গুলি তো আমার গায়ে লাগতো, আমি তো মরেই যেতাম। নীলা শয়তানি হাসি দিয়ে, ওই ধাক্কা না মারলে আগে তুই ফ্রেম হতি, পরে আমি হতাম। ধাক্কা মারাতে গুলি হারিয়ে গেছে। ফারহান মুখটা গম্ভীর করে নিল। নীলা বুঝতে পারছে ফারহান ঠিক কতটা ভয় পেয়েছে। নীলা হাসলো। ফারহান ভার্সিটি গেট দিয়ে ভেতরে ঢুকতেই হৃদয় ফারহানকে ডাক দিল। ফারহান হৃদয়ের ডাক শুনে ফারহান গিয়ে হৃদয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। পাশ থেকে মেহেরুন বলল, তোর কি ভয় ডর বলতে কিছু নেই? ফারহান ভ্রু কুঁচকে, কেন, আমি কি করেছি যে ভয় ডয় পাবো? প্রীতি ফারহানের কলার ধরে, মুখে মুখে দেখি কথা বলাও শিখে গেছিস, অনেক সাহস হয়েছে না? আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই এই ভার্সিটিতে ভর্তি হয়ে আমাদের ক্ষতি করেছিস। তুই ফুল বিক্রি করবি, হকারি করবি, ভার্সিটিতে কেন পড়বি? তোর কি লজ্জা করে না ভার্সিটিতে পড়ে এই সব হকারি করতে? লজ্জা পেতে গেলে আরেকটা পেটে ভাত জুটবে না, আর না কখনো বড় হওয়া যাবে। আপনাদের বাবার টাকা আছে দেখে মানুষের ছোট করে দেখবেন, এটাই ঠিক না? হৃদয় ফারহানের কথা শেষ হতে না হতেই ঠাস করে গালে চড় বসিয়ে দিয়ে, বেশি পেকে গেছিস? তোর যদি ভালো চাস শহর ছেড়ে চলে যা, না হলে এই শহর আর চোখ দিয়ে দেখতে পারবি না। সোহেল ফারহানের পাছায় লাথি মেরে, দাঁড়িয়েছিস কেন, যা এখান থেকে। ফারহান আর কিছু না বলে চলে গেল। হৃদয় সোহেল সবাই হাসাহাসি করতে লাগলো। ফারহান ক্লাসে যেতে গিয়ে দেখলো তানিশা গাছতলায় বসে আছে একা। ফারহান ক্লাসে চলে গেল। রাফসান আশরাফ আলীর কথা মতো ডনের লোকেশন জানার ট্রাই করছে, কিন্তু কোথায় আছে ডন কিছুতেই খুঁজে পাচ্ছে না। আর না তথ্য। স্পেশাল ফোর্স খুবই মারাত্মক, কিছুতেই গোপন তথ্য ওদের লোক ছাড়া আর কেউ জানবেই না। যদিও জানে তাহলে যে জানাইছে তাকে মুহূর্তের মধ্যে জেনে যায়, আর শুরু হয় তার উপর অত্যাচার। ভয়তে কেউ কিছুই বলতে পারে না। আশরাফ আলী টেনশনে কোনো কাজে মনোযোগী হতে পারছে না। বসার চেয়ারটা এবার তাহলে হারাতে হবে। আশরাফ আলী টেনশন করতে লাগলো। তখনই সবুজ এসে বলল, স্যার, ভালো খবর আছে। কি? আজ রাতে এমপি রাত 12টায় একাই আসবে গাড়িতে। কোনো প্রোটোকল ছাড়াই?
হ্যাঁ, সে যে আসবে এটা কেউ জানবে না, অন্য গাড়িতে আসবে। তুই জানলি কি করে? তার ড্রাইভার থেকে। আশরাফ আলী উঠে দাঁড়িয়ে, এতদিন পর একটা কাজের মতো কাজ করলি, আজ কোনোভাবে যেন এমপি কোনোভাবে বাঁচতে না পারে। ঠিক আছে স্যার। সবুজ চলে গেল। আশরাফ আলী ফোনটা বের করে কয়েকজনকে কল দিল। তারা সবাই কল ধরতে আশরাফ আলী বলল, এমপিকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। কে কত টাকা দেবে আমাকে, তাহলে চিরতরে সরিয়ে দিব। আশরাফ আলীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এক একজন করে সবাই অনেক বেশি টাকার অফার করেছে। আশরাফ আলী টাকার পরিমাণ পেয়ে অনেক খুশি। আশরাফ আলী বলল, আগামীকাল নিউজে প্রথমেই থাকবে গাড়ি অ্যাক্সিডেন্টে এমপি নিহত। সবাই ফুল রেডিতে রাখো, শেষ বিদায় জানাতে হবে। সবাই একসাথে হেসে উঠল। ভার্সিটি শেষে ফারহান বের হলো। নীলা ফারহানের পাশে এসে, ওরা কি আর কিছু বলেছে তোকে? রোজ যা করে ভয় দেখায়। ঠিক আছে, ওদের ব্যবস্থা আমি করব, চিন্তা করিস না। মেহেরুন পিছন থেকে এসে ফারহানকে ধাক্কা মারে। ফারহান কিছুটা দূরে সরে গেল। লাফ মেরে এসে হৃদয় ফারহানের মুখে ঘুষি মেরে সরে গেল। নীলা অবাক হয়ে চেয়ে রইল। ফারহানও বোকার মতো দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। বিষ্ণু এসে, সরি। বিষ্ণু সরি বলতে বলতে ফারহানকে আরেকটা ধাক্কা। ফারহান তাল সামলাতে না পেরে পড়ে গেল। সোহেল ফারহানের পেটের উপর পা দিয়ে ওপাশে গেল। ফারহান চিৎকার করে উঠল। প্রীতি বলল, সময় থাকতে চলে যা, না হলে মরবি। সবাই চলে গেল। নীলা হা হয়ে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই বলল না। সবাই বেশ মজায় নিল। নীলা ফারহানকে তুলল। ফারহান অসহায়ভাবে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা রেগে, ওদের কি অবস্থা করে শুধু তাই দেখ, অনেকবার বেঁচে গেছে। ওরা চলে যাওয়ার পর বলছেন, যখন মারল চুপ করে দাঁড়িয়ে দেখলেন। আপনিও মজা নেন আমার সাথে। ফারহান কথাটা বলে রেগে চলে গেল। নীলা ফারহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই নীলার ফোনে কল আসলো। নীলা দেখলো হাসান কল দিয়েছে। নীলা কলটা রিসিভ করতেই হাসান বলল, আমি কয়েকদিনের জন্য অন্য শহরে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যেও, পৌঁছে আমাকে কল করো। আচ্ছা, তোমাকে অনেক মিস করব। নীলা বিড়বিড় করে বলল, অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে যাস ওইটায়, তবে হাসান তোর দৌড়ও বেশি দূর না, খুব শীঘ্রই তোর আসল রূপ বের করে আনবো। হাসান নীলার কোনো সারা শব্দ না পেয়েই কলটা কেটে দিল। নীলা চলে গেল। সন্ধ্যার পর নীলা আর ফারহান ফুল বিক্রি করতে অন্য পার্কে আসলো। নীলা ফারহানকে বলল, রাগ করেছিস আমার ওপর? না। তাহলে কথা বলছিস না কেন? এমনি। নীলা বুঝতে পারে বিষয়টা। নীলা কিছু না বলে অন্য দিক চলে যায়। ফারহান আরেক দিকে গেল। ফারহান ফুল নিয়ে মানুষের কাছে যেতে যেতে কিছুটা দূরে যেতেই তানিশার সামনে দাঁড়িয়ে, ফুল নেবেন ম্যাডাম? তানিশা মুখ তুলে দেখলো ফারহান। ফারহান তানিশাকে দেখে পিছনে সরে গেল। মনে মনে ভাবছে, ওরা সবাই তাহলে এই পার্কে? এখানে আমাকে দেখতে পেলে আবারও অপমান করবে। ফারহান চলে যেতে যাবে, তখনই তানিশা বলল, কতগুলো ফুল আছে? না, আপনি বিক্রি করব না। ভয় পেও না, ওরা কেউ নেই ওখানে, আমি একাই আসছি। তানিশার কথা শুনে ফারহানের মুখে হাসি ফুটল। রাত 1টা। এমপির গাড়ি মোড় ক্রস করতেই সামনে থেকে পিছন থেকে এসে গাড়িতে ঘিরে ধরল। ড্রাইভার গাড়ি থেকে নেমে চলে গেল। এমপি পুরো অবাক হয়ে গেল। ফারহান তানিশাকে জিজ্ঞেস করলো, আপনি একা আসেন যে এখানে? এমনি। তা তোমার ফুল বিক্রি হয়েছে? হ্যাঁ হয়েছে, আর এইগুলো আছে। তুমি বসো, ফুলগুলো আমি কিনে নেব। আপনি এতগুলো ফুল দিয়ে কি করবেন? তা যা খুশি একটা করবে। তুমি বসো, ফুলের দাম বলো। না, আপনাকে নিতে হবে না, আমি বিক্রি করতে চাই, থাকুন। তানিশা ফারহানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে পড়ে। এই, আমি ওদের মতো ব্যবহার করলে এত কথা বলা লাগতো না নিশ্চয়ই। ফারহান দাঁত বের করে দিয়ে, আপনি অনেক ভালো একটা মানুষ, সুন্দরও খুব, আপনি ওদের মতো হতে পারেন না? তানিশা ফারহানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে, ওদের মতো হতে পারলে তো আর এইভাবে থাকতে হতো না। কিছু বললেন? না, তুমি বসো, আজ তোমার সাথে গল্প করি। তানিশা কথাটা বলে ফারহানের হাত ধরে টেনে পাশে বসালো।
ফারহান পুরো অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে পড়ল। তানিশা হেসে হেসে কথা বলছে ফারহানের সাথে। তানিশার ব্যবহারটা ফারহানের কাছে ভালো লাগছে। ফারহানও তানিশার সাথে বসে গল্প শুরু করে দিল। কিছুক্ষণ পর নীলা ফুল বিক্রি করতে করতে এসে দেখলো ফারহান তানিশার সাথে এসে হেসে হেসে কথা বলছে। সামনে ফুলের ঝুড়ি। নীলা এসে ওদের সামনে দাঁড়িয়ে রাগী গলায়, তুই ফুল বিক্রি না করে প্রেম করতে বসে গেছিস? ফুল না বিক্রি করলে খাবি কি? খাবার জুটবে কপালে? ফারহান নীলার রাগী কথা শুনে উঠে দাঁড়িয়ে, না না, আমি মানে তোকে আমি কি বলেছি আর তুই কি করছিস? তানিশা উঠে দাঁড়িয়ে, আপনি না জেনে শুনে কিছু বলেন না। আমি ফারহানের থেকে সব ফুল কিনে নিয়েছি। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তাই ওর সাথে কথা বলছিলাম। আমরা কোনো প্রেম করছি না। তুমি সেই দিনের সেই মেয়েটা না? হ্যাঁ। দেখো, এত আতিথেয়তা ভালো না, বুঝেছো? আজ না হয় কিনলে সব, কাল তো আর কিনবে না। ওকে বিক্রি করতে দাও, বুঝেছো? নীলা কথাটা বলেই ফারহানের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। তানিশা অবাক হয়ে চেয়ে রইল। তানিশার সামনে থাকা ফুলের ঝুড়ি উঠিয়ে হাতে নিয়ে মুচকি হাসলো। ফারহান নীলাকে বলতে লাগলো, আপনি এমন করছেন কেন? ও তো সব কিনে নিয়েছে, আমি কি করব? ও মেয়েটা অনেক ভালো সাদাসিধে। চুপ একদম। তোকে এত মিশতে কে বলেছে? ওদের থেকে দূরে থাকবি। ফারহান অবাক হয়ে, কেন? তোকে যা বলছি তাই করবি, এত প্রশ্ন করিস কেন? ঠিক আছে। নীলা ফারহানকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে গেল। নীলা পার্কের দক্ষিণ পাশে গিয়ে উঁকি মারল। সিভিল ড্রেস পরে কয়েকজন পার্কের ভেতর ঢুকলো। নীলা ওদের দেখতে পেল। ফারহান পিছন থেকে নীলাকে বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছেন, যাবেন না? নীলা পিছনে ফিরে গালে আঙ্গুল দিয়ে, চুপ, একটা কথাও বলবি না। ওই দিকটা দেখ কেউ আছে কি না। ফারহান ডান বাম দিকে তাকিয়ে, কই, কেউ তো আসছে না। কেউ আসলে বলিস, আর একটা কথা বলবি না। ফারহান অবাক হয়ে গেল। মাঝে মাঝে নীলাকে অদ্ভুত মনে লাগে। ফারহান ভাবতে লাগলো, তখনই নীলা ইয়েস বলে উঠল। কাব্য পিছে ফিরে পার্কের ভেতর তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। সিভিলে থাকা লোকগুলো কয়েকজনকে ধরে ফেলেছে। পার্কের ভেতর আতঙ্ক তৈরি হয়ে যায়। নীলা ফারহানকে বলল, চল, মিশন কমপ্লিট। কিসের মিশন? যেতে যেতে বলছি, যাদের ধরেছি সবাই মাদক ব্যবসায়ী। ওরা মাদক সাপ্লাই দিতে থাকে। ফারহান হাঁ হয়ে, আপনি কিভাবে জানলেন? এমনি এমনি আর স্পেশাল ফোর্সের অফিসার হয়নি। এই শহরের দায়িত্ব আমার উপর পড়েছে, শহরটাকে আবর্জনা মুক্ত করার জন্য। ফারহান মনে মনে বলল, আমার আসল কথা কি নীলাকে বলা ঠিক হবে নাকি ঠিক হবে না? নীলা যদি জানে তাহলে আমার ও ক্ষতি করতে পারে। না না, নীলাকে কিছু জানানো যাবে না। নীলা ফারহানের ভাবা দেখে, এত ভাবিস না, অসুস্থ হয়ে পড়বি। আমার পরিচয় তো তোকে দিয়েই দিলাম, আর ভয় পাস না। তোর পরিবার চালানোর জন্য তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিব। ফারহান হাসি মুখে, সত্যি বলছেন? হ্যাঁ, তবে ততদিন আমার সাথেই থাকবি, ওকে? ফারহান মাথা নাড়ালো। সিভিলে থাকা লোকগুলো কয়েকজনকে ধরে নিয়ে গেট দিয়ে বের হতে যাবে, তখনই মিডিয়ার লোক গিয়ে ঘিরে ধরল। পার্কের সবার ভেতর আতঙ্ক তৈরি হয়ে গেল। সবারই একই প্রশ্ন, এনারা কিভাবে ঢুকলো আর কেনই বা ধরলো? কিন্তু কেউ কোনো কিছু জানেই না, বলবে কি করে? আকবরের গাড়ি এসে থামলো, সাথে প্রিয়জন ভ্যান ছোটটা। আকবর গাড়ি থেকে নেমেই সোজা গিয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে, আপনাদের যা প্রশ্ন আছে তাই করুন, কিন্তু ওদেরকে গাড়িতে ওঠাতে ব্যাঘাত ঘটিয়েন না। কেন ধরেছেন ওদের? কি অপরাধ ওদের? ওরা সবাই মাদক ব্যবসায়ী, ওদের প্রমাণসহ ধরা হয়েছে। এদের দিয়ে এদের গডফাদারদের ধরব। কতদিন ধরে চলছে এসব? স্যার, আপনারা কিভাবে জানলেন, কিভাবে ধরলেন যদি বলতেন? এরা পার্কের ভেতর হাঁটতে আসছিল। ওরা এদেরকে দেখে সন্দেহ করে। ওদের সাথে কথা বলতে যে এক পর্যায়ে মাদকগুলো ওদের থেকে জব্দ করা হয়। তাহলে স্যার, পুলিশ কি জেগে ঘুমাচ্ছে? যেটা পুলিশের কাজ তা আপনারা করছেন। পুলিশ কি তাহলে ব্যর্থ? দেখুন, পুলিশ বলেন আর যাই বলেন, আমরা সবাই প্রশাসনের লোক। একজন করলেই হয়, বুঝছেন? আকবরের এমন কথায় অনেক অবাক। টিভির সামনে যারা খবর দেখতেছিল সবাই হাঁ হয়ে গেল। সবাইকে গাড়িতে উঠিয়ে চলে গেল।
আকবর মিডিয়ার সামনে অনেক কিছুই বলল। তারপর আকবর চলে গেল। মিডিয়ার লোক যে যার মতো নিউজ করতে লাগলো। তানিশা পার্কের পরিস্থিতি দেখেই ফুলের গুচ্ছগুলো হাতে নিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। তানিশা হাতে ফুলের গুচ্ছ নিয়ে সামনে ধরে হাঁটছে আর ভাবছে সাধারণভাবে থাকলেই সমস্যা, আবার নিজের লেভেলে থাকলেও মানুষ কথা শোনাবে। টাকা আছে বলেই অহংকার বেশি, কোনো দিকে গিয়ে শান্তি নেই। এর থেকে একাই থাকা ভালো। আর আজকে পার্কের ভেতর যা হলো, এসবও পার্কের ভেতর হয়, ভাবতেও খারাপ লাগে। ফারহান আর নীলা হাঁটছে। নীলার ফোনে কল বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আকবর কল দিয়েছে। নীলা ফোনটা ধরে সালাম দিয়ে। বলুন স্যার। আকবর সালামের উত্তর দিয়ে ধন্যবাদ তোমাকে। নীলা হেসে দিয়ে কেন স্যার? তুমি এদেরকে ধরতে সাহায্য করেছো তার জন্য। স্যার এটা তো আমার ডিউটি স্যার। এমন ডিউটি কতজনে করে? তুমি কি একা আছো? না স্যার। একটু সাইডে যাও, তোমাকে যা বলি মন দিয়ে শোনো। নীলা ফারহানকে দাঁড়াতে বলে কিছুটা দূরে গিয়ে হ্যাঁ স্যার বলুন। আকবর নীলাকে কিছু বলে কলটা কেটে দিল। নীলা ফারহানের কাছে এসে চল, আমি কাল ভার্সিটিতে যাব না, তুই একাই যাস, কাল একটা কাজ আছে, ওখানে যেতে হবে। ফারহান আর কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রাত 1টা। এমপি নিজের কাজ শেষ করে গাড়িতে উঠেই বাসার দিকে রওনা করলো। এমপির গাড়ি মোড় ক্রস করতেই সামনে থেকে পিছন থেকে এসে গাড়িতে ঘিরে ধরল। ড্রাইভার গাড়ি থেকে নেমে চলে গেল। এমপি পুরো অবাক হয়ে গেল। এমপির গাড়িতে অন্য গাড়ি ধাক্কা দিতে লাগলো। এমপি ভয় পেয়ে গেল। গাড়ি থেকেও নামতে পারছে না, একের পর এক ধাক্কা মারতে লাগলো। একটা গাড়ি থেকে মুখোশধারী কিছু লোক নামলো। বন্দুক হাতে লোকগুলো এমপির গাড়ির কাছে আসতেই গাড়িতে ধাক্কা দেওয়া বন্ধ করলো। একজন এমপির কলার ধরে গাড়ি থেকে নিচে নামাতেই এমপি বলতে লাগলো,